আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার অভিযোগে পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত। অপারেশন সিন্দুর নামে ভারত গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে অভিযান চালায়। পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ভারতের তরফ থেকে এমনটা দাবি জানানো হলেও বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে পাকিস্তান। এসব হামলায় 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। হামলার জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী দাবি করছে হামলায় অংশ নেয়া ভারতের 5টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে তারা। পাশাপাশি কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দুই দেশের এমন পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ সংযম প্রদর্শনের আহ্বানও জানিয়েছেন। এদিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে 66 ভারতীয় নাগরিক ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও 36 রোহিঙ্গাকে পুশিন করার খবর পাওয়া গেছে। স্থানীয় জনগণ অনুপ্রবেশ করা ব্যক্তিদের ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা বলে দাবি করেন। অন্যদিকে ঠাকুরগাঁও সীমান্ত থেকে আজ 3 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ভারত থেকে এভাবে পুশিন করাটা সঠিক প্রক্রিয়া নয়। এমন এক বাস্তবতায় প্রতিবেশী ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় বাংলাদেশের অবস্থান কি হতে পারে, বাংলাদেশের জন্য কোনো ঝুঁকি তৈরি করতে পারে কিনা, সমাধান কি হতে পারে ইত্যাদি প্রশ্নকে সামনে রেখে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের জন্য কতটা সংকার। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ফজলুল হালিম রানা। আমাদের সঙ্গে আর আছেন আন্তর্জাতিক সম্পর্ক ভূরাজনীতি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম, প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিত এজাজ, ভূরাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশরাফ চৌধুরী, লেখক ও নিরাপত্তা বিশ্লেষক DL-H খান এবং আরও আছেন আন্তর্জাতিক অর্থনীতি ও ভূরাজনীতি বিশ্লেষক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয়ের উপরে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন এবং একজন সচেতন এবং বিবেকবান নাগরিক হিসাবে ভারত পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ নিয়ে এবং বাংলাদেশের জন্য কতটা শঙ্কার কারণ হয়ে উঠতে পারে বলে আপনি মনে করেন, সেই প্রসঙ্গে আপনার মতামত থাকলে সেটিও আমাদেরকে ফোন করে জানান। আপনার মতামতও আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতেই রাহিত এজাজ ভাই, আপনার কাছে আসতে চাই যে ভারত পাকিস্তান যুদ্ধে নিশ্চয়ই আপনি শুরু থেকে খোঁজ খবর রাখছেন, এখানে যারা আছেন সবাই খোঁজ রাখছেন। আপনি এই পাল্টা হামলার প্রসঙ্গ বলা হচ্ছে, কখনো কখনো যুদ্ধ শব্দটাও আমরা শুনছি, আমরা সর্বশেষ পরিস্থিতি আপনার কাছ থেকে শুনে আমরা অন্যান্য প্রসঙ্গগুলোকে সামনে নিয়ে আলোচনায় যেতে চাই। ধন্যবাদ আমাকে আলোচনার শুরুতে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা এখানে যারা বসে আছি এবং সেটের সামনে দর্শক, আমার মনে হয় মোটামুটি সারাদিন যা ঘটেছে, যে ক্ষেপণাস্ত্র হামলা, পাকিস্তান পাল্টা হামলা করে তারা দাবি করছি 5টা, যেখানে দাসোল রাফালে 3টা আছে, আবার ভারত বলছে ক্লারিফাই করে নেই। কিন্তু আমরা একজন ফ্রেঞ্চ এক্সপার্টের বরাত দিয়ে CNN-এর একটা নিউজ ঘন্টাখানেক আগে দেখছিলাম যে দাসোল রাফালে তারা গান ডাউন করেছে। তো এগুলো তো হয়েছে। এবং সর্বশেষ আমি বলতে চাই যে শেহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা দিচ্ছিলেন। তো সেই বক্তৃতাতে উনি পরিষ্কার করে এবার করে বলছেন যে প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। আপনি যেটা শুরু করছিলেন যে ক্ষেপণাস্ত্র হামলা তার পাল্টা হয়েছে, তো মোটামুটি উনি যেটা বলছেন যে 26 জন নিহত হওয়া, কাপুরুষোচিত হামলা, বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে এবং তারা তার সমুচিত জবাব দিবে। যদিও ভারত দাবি করেছিল যে অপারেশন সিন্দুর যেটা করা হয়েছে খুব লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ এগুলা টার্গেট করে, কিন্তু পরে দেখা যাচ্ছে বেসামরিক লোকজনও মারা গেছে। তো এখন আমাকে যদি জিজ্ঞেস করেন 22শে এপ্রিল যে পেহেলগামে অ্যাটাকটা হয়েছিল, এরপর কিন্তু থেমে থেমে দুপক্ষের মধ্যে ছোট আগ্নেয়াস্ত্র বিনিময় হয়েছে, সব ধরনের ফ্রিডমের কথা বলা হয়েছিল। কিন্তু গতকালকের যে তাদের 25 মিনিটের হামলা এবং হামলার জবাবে যে পাকিস্তানের পজিশন, তো সে জায়গায় দেখা যাচ্ছে যে এই সংঘাত থেকে ফার্দার এসকালেশনের ইন্ডিকেশনগুলো আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। যদিও আমরা যদি বলি ইমিডিয়েটলি ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছেন, খুব হতাশা ব্যক্ত করেছেন, আন্তোনিও গুতেরেস আবার বলেছেন উদ্বেগ আছে,
কিন্তু পাশাপাশি এটাও এই জায়গাতে রাহিদ এজাজ ভাই, আমি একটু আপনার কাছ থেকে শুনে নিই, আমি হয়তো এটা মিস করে যেতে পারি খবরটা। সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে দুই দেশকে নিয়ে বসার একটি আয়োজন ছিল, সেটি কি বসা হয়েছিল? না, এটা হয়নি, এরকম একটা খবর কিন্তু বেরিয়েছে। আমি একটু করে বলি, কারণ একটু শুরু থেকে যদি 22 তারিখের পরেও দেখেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু যেভাবে মনে করা হয়েছিল হয়তো ভারতের পক্ষে নেবেন বা একদিকে ঝুঁকবেন, সেরকম কিছু কিন্তু নেই। ইভেন ইমিডিয়েট ডোনাল্ড ট্রাম্পের যে স্টেটমেন্ট, সেটাতে কিন্তু অনেকে সমালোচনা করতে পারেন যে আইদার অফ হয়েছে, সেটাও কিন্তু উনি করেননি। এবং উনি বলছেন যে এটা তার 75 বছরের বৈরী সম্পর্ক এবং একটা হতাশজনক। শুধু সেই জায়গাতে আমি বলবো গুতেরেসের স্টেটমেন্টটা অনেক বেশি স্ট্রং। উনি বলছেন যে আরেকটা যুদ্ধ সারা বিশ্ব কিন্তু অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু মোরলেস এক ইসরায়েল ছাড়া সবাই কিন্তু উদ্বেগ জানিয়েছে, সংযম প্রদর্শনের কথা বলেছে। বরঞ্চ ইসরায়েল বলেছে তারা ভারতকে সমর্থন করে, যেটা কেউ কেউ একটা উস্কানি হিসেবে দেখতে পারে। টার্কিশ সারাদিনে এটা ঘটে গেছে, টার্কিশ ফরেন মিনিস্টার হাকান ফিদেন সরাসরি ফোন করেছেন ইসাকদারকে, তো টার্কির পজিশনটা বলেছে। তো মোরলেস সবাই কিন্তু সংযত হতে বলছে, সংযম প্রদর্শনের কথা বলছে, কিন্তু সেটা দিন শেষে থাকবে কিনা, আপনার কাছে কি মনে হয় এসে করবে কিনা, এটা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দুপক্ষ যেভাবে এখন পর্যন্ত এগোচ্ছে, তাতে করে এসকেলেশন যদি আগামী 2-3 দিনে বেড়ে যায়, এটাতে আমি খুব অবাক হব না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি প্রশ্ন করতেই পারেন লার্জ স্কেল ওয়ারফেয়ার হবে কিনা। এখানে প্যানেলিস্ট হিসেবে ডিফেন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, আমার মনে হয় ওনারা আমার চেয়ে আরো একটু বেশি বলতে পারেন। আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে না লার্জ। আরো প্রশ্ন আছে, এ পর্যায়ে এতটুকুই থাক। রাহিদ এজাজ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি একটু নাঈম আশফাক চৌধুরী আপনার কাছে আসতে চাই। যেটি ভাই যেখানে শেষ করলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে অনেক ধরনের মন্তব্য আছে, সেটি আপনারা যারা নিরাপত্তা নিয়ে কাজ করেন আপনাদের পক্ষ থেকে আছে, সাংবাদিকদের পক্ষ থেকে আছে, যে ভারত পাকিস্তান যুদ্ধ কবে হবে এটা বলা আছে। এরকম কেউ কেউ বলেন যেদিন শুরু হবে সেদিন থেকে হবে। কিন্তু এবারের এই যে হামলা পাল্টা হামলার প্রসঙ্গ ধরে, এটা কি আপনাদের কাছে মনে হয় যে যুদ্ধটা হবেই, বা এই বোধহয় যুদ্ধ একেবারে পরিপূর্ণভাবে লেগে গেল, যাকে আমরা যুদ্ধ বলি, সেটি মনে হয় কিনা আপনার কাছে? জি, অনেক ধন্যবাদ। পাকিস্তান এবং ভারতের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত কখনোই বলা যায় না যে তাদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা ভালো ছিল। সকল সময়ই বৈরী ছিল, এবং প্রক্সি ওয়ার যেটাকে আমরা বলি, এই প্রক্সি ওয়ার কিন্তু কন্টিনিউস, ইট নেভার স্টপড। মেজর ওয়ার যদি বলেন, মেজর ওয়ার 3টা হয়েছে, আর বাকি যেগুলো ছোটোখাটো স্কিমিশেস বা কনফ্লিক্ট যেটা, ওইটা লেগেই আছে। হিস্ট্রি যদি বিবেচনা করি, তাহলে এখনই হয়তোবা ওই সময় আসে নাই বলার মতো যে একদম কমপ্লিটলি একটা ফুল স্কেল ওয়ারে চলে যাবে, ওই পর্যায়ে এখনও আসে নাই। কিন্তু একই সাথে এইটাও বলা যাবে না যে একটা ফুল স্কেল ওয়ারে যাবে না, সেই রকম কোনো লক্ষণও কিন্তু দেখছি না এখন পর্যন্ত। যে মানে কোনো দিকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, এখনই বলার মতো ওই পর্যায়ে আসেনি। কিন্তু যারা এই সিদ্ধান্তটা নেবেন, অর্থাৎ লিডারশিপ, যারা দুই দেশের লিডারশিপ, সেই লিডারশিপের কথাবার্তা এবং কার্যক্রম এখন পর্যন্ত ডিপ্লিশন বা এইটাকে ডিএসকেলেশন কোনো লক্ষণ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো সেই বিবেচনায় দুটো দিকই আমি খোলা রাখতে চাই এই মুহূর্তে, অর্থাৎ প্রক্সি ওয়ারও চলতে পারে, অ্যাট দ্য সেম টাইম এইটাও আমি উড়িয়ে দিচ্ছি না যে এইটা যদি হামলা এবং পাল্টা হামলা বিভিন্ন কার্যক্রম যেগুলো দেখতে পাচ্ছি, তাতে করে ফুল স্কেল ওয়ারের সম্ভাবনা এই মুহূর্তে এখনো উড়িয়ে দিচ্ছে না। এই আলোচনার সাথে এই প্রশ্নটি আপনার কাছে একটু রাখতে চাই। এটি নিশ্চয়ই আপনার চোখ এড়িয়ে যায়নি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে যে পারমাণবিক শক্তিতে কে এগিয়ে, ভারত না পাকিস্তান? রাইট, পারমাণবিক শক্তি দেখেন, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমাগুলো ব্যবহার করা হয়েছিল, তার থেকে বর্তমানে যেগুলো ব্যবহার করা হয় তার শক্তি অনেক 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 গুণ বেশি। সো আপনি কতগুলো নিউক্লিয়ার আর্সেনাল ব্যবহার করলেন, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইফ ইউ ইউজ অনলি ওয়ান, দ্যাট ইজ ডিভাস্টেটিং ফর দ্য হোল রিজিয়ন, নট অনলি দ্য রিজিয়ন বাট ফর দ্য হোল ওয়ার্ল্ড। তো এইখানে আপনার কাছে 100 আছে নাকি 200 আছে, আমার কাছে দিস ইজ ইম্যাটেরিয়াল। আপনি যদি একটাই ব্যবহার করেন, দ্যাট ইজ ডেঞ্জারাস ফর দিস রিজন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তো যার কারণে এইটার তুলনা করাটা খুব বেশি একটা আমার মনে হয় প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক হলো যে কেউ ব্যবহার করবে কিনা, যদি করে দ্যাট ইজ আমাদের মানবতার জন্য একটা ভয়ঙ্কর একটা
পাকিস্তান সরকারের যারা সরকারের বক্তব্য বা বিভিন্ন দলের নেতা পর্যায়ের বক্তব্য নিশ্চয়ই সেগুলো আপনি লক্ষ্য করেছেন। তাদের বক্তব্য হলো এই যুদ্ধ শুরু হলে শুধু ভারত না বা দক্ষিণ এশিয়া না, সারা বিশ্ব একটা অস্থির অবস্থা তৈরি হবে। সেটি কি মনে হয়, এটা কি আসলে বলার জন্য বলা, আদৌ সেটি যদি ধরুন হলে এরকম অবস্থা তৈরি হতে পারে? আমি তাই মনে করি যে এইটার যে ইম্প্যাক্ট যেটা হবে, মেরুকরণ বেশি হবে, মেরুকরণ অনেক গুণ বেশি হবে, অনেক গুণ বেশি হবে। এইখানে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি অনেকগুলো রাষ্ট্র, অনেকগুলো স্টেট এবং নন স্টেট অ্যাক্টর যারা আছে তাদের কিন্তু সম্পৃক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে যদি ওই পর্যায়ে চলে যায়, অর্থাৎ নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহারের পর্যায়ে চলে যায়। সেই ক্ষেত্রে হয়তোবা অনেক দেশ মানে তারা বসে থাকবে না আর কি, ডাইরেক্টলি হোক। তখন প্রতিযোগিতা শুরু হবে কে কার পক্ষে। নাঈম আশফাক চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। আলোচনা শুনবো আরো। অধ্যাপক ফজলুল আলম রানা, আপনার কাছে আসতে চাই, যেখান থেকে এই ঘটনা বা যুদ্ধের উৎপত্তি, সেই কাশ্মীরের পেহেলগামের প্রসঙ্গ এবং সেখানে যা ঘটেছিল সেটি নিয়েও কিন্তু নানা ধরনের গল্প আছে। যে কেউ বলছেন, আমি একেবারে গল্পগুলো যদি আপনার কাছে আপনি জানেন, তারপরেও যারা আমাদের আলোচনা শুনছেন তাদের প্রেক্ষাপটে বলি, যে এটি ভারতের এখন যে প্রধানমন্ত্রী তিনি তার রাজনৈতিক প্রেক্ষাপটে সামনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্বাচন, সেই প্রসঙ্গগুলোর ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন। এই ধরনের একটা পাল্টাপাল্টি অভিযোগের প্রশ্ন আছে। আপনার কাছে কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি বলে সেটা শুনে পরবর্তী আর প্রশ্ন আছে আপনার কাছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যেভাবে শুরু করলেন আসলেই তাই, যে এই যুদ্ধ সবাই অপেক্ষা করতেছিল কিন্তু কেউ উপেক্ষা করেনি। যে কারণেই আমরা দেখলাম যে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু সেই অপেক্ষা না করে, এবং আপনি ধরেন যদি এরকম হতো যে আমরা সবাই একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে তাকিয়েছিলাম এবং এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে হয়তো কোনো না কোনোভাবে এর একটা সমাধান হবে, কিন্তু সেটা আসলে হয়নি। যার ফলশ্রুতিতে আমি এ কারণে বললাম যে আসলে আমরা উপেক্ষা করতে পারলাম না এবং এই যুদ্ধ এখন অনিবার্য হয়ে পড়লো। এবং ইন্ডিয়া, যেটা গত রাতের ঘটনা যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে যে এখানে আমার কাছে যেটা মনে হয় যে কারা হারলো, কারা জিতলো, কিংবা কার ক্ষতি কি পরিমাণ হলো, সেটার থেকে বড় বিবেচ্য বিষয় হচ্ছে এখানে উভয় পক্ষেরই যারা মারা যাচ্ছে তারা কিন্তু সাধারণ মানুষ। এবং এ কারণে আমার কাছে মনে হয় যে এই যুদ্ধটা কিন্তু মূলত পাকিস্তান ভারত যুদ্ধ না। যুদ্ধে তো এটাই হয়, সাধারণ মানুষকে মেরে অসাধারণ হতে চায়, রাইট। এখন এই যুদ্ধটা কিন্তু আসলে পাকিস্তান ভারতের যুদ্ধ না, এটি হচ্ছে পাকিস্তান এবং ভারতের সরকারের মধ্যকার যুদ্ধ। অর্থাৎ আপনি যে প্রশ্ন আমাকে করেছেন যে এখানে এরা উভয় পক্ষই, উভয় দেশেরই সরকার কেন জানি চাইছে যে তাদের, যেমন আপনি এক ধরনের কনস্পিরেসির কথা বলছেন যে ইন্ডিয়া এটিকে আর্টিফিশিয়াল কিনা, অথবা ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা তৈরি করেছিল কিনা, এটা একটা স্যাবোটাজ কিনা। হতে পারে নিশ্চয়ই, কারণ হচ্ছে আবার অতীতে কিন্তু আমরা এরকমও দেখেছি যে পাকিস্তানের তরফ থেকেও এরকমটা দাবি করা হয়, বিভিন্ন সময়ই হয়েছে। অর্থাৎ উভয় রাষ্ট্রই কিন্তু একে অন্যকে ব্লেম দিয়ে যাচ্ছে এবং উভয় রাষ্ট্রের যে দুটো গোয়েন্দা সংস্থা রয়েছে প্রত্যেকে কিন্তু এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওই গোয়েন্দা সংস্থার দিকে আঙুল তুলে কথা বলছে। অর্থাৎ পাকিস্তান যখন বলছে তারা বলছে এটি র তৈরি করেছে, আবার র যখন বলছে বা ইন্ডিয়া যখন বলছে তারা বলছে এটি আইএসআই তৈরি করেছে। এখন মূল কথা হচ্ছে যে এই পুরো ঘটনা, অর্থাৎ কাশ্মীরকে কেন্দ্র করে আজকে পর্যন্ত আমরা যা কিছু দেখছি সেই দেশভাগের পর থেকে, অর্থাৎ সিন্স 1947 থেকে, কি মনে হয় থেমে যাবে? আমি আসবো সে জায়গায়, কিন্তু 48 বলেন, 65 এর ওয়ার বলেন, 99 এর সর্বশেষ এবং এখন 2025 এসে বলেন, আমার কাছে যেটা মনে হয়, হয়তো আমি আমার সহ আলোচক যারা রয়েছেন অনেকের সাথেই হয়তো একটু দ্বিমত পোষণ করব। আমি যেটা বললাম যে এটা তারা উপেক্ষা করেন নাই, তো যেহেতু উপেক্ষা করেন নাই এই যুদ্ধ, এখন যুদ্ধ তো চলছে। আপনি তো বলতে পারেন যে এটা লার্জ স্কেলের হচ্ছে ওয়ার না, কিংবা এটা একটা লিমিটেড ভার্সন, কিন্তু আপনাকে তো অ্যাকনলেজ করতে হচ্ছে। আমরা তো এখন পত্রপত্রিকা, গণমাধ্যম, সকালবেলা বলেন, রাত্রি বলেন, আমরা তো দেখছি যে কে কার বিমান ভূপাতিত করছে, কোথায় কতজন মানুষকে হত্যা করা হয়েছে। এই এক ধরনের যে, এবং এই তথ্য খুব গর্ব করে বলছে, হ্যাঁ গর্ব করে বলছি, এবং উভয় দেশেই হচ্ছে গিয়ে আপনার প্রোপাগান্ডা রয়েছে, সাইবার ওয়ার রয়েছে, মিস ইনফরমেশন রয়েছে, ডিস ইনফরমেশন রয়েছে, অর্থাৎ এক ধরনের প্রতিযোগিতা চলছে। আমরা মানে উভয় পক্ষই কে কাকে বেশি, মানে বা কে কার চেয়ে বেশি হন্তারক সেজেছেন, এটা নিয়েই মূলত গর্ব, এটা নিয়ে মূলত আসলে এটা চলছে। অধ্যাপক ফজলুল আলম রানা, অসংখ্য ধন্যবাদ স্যার। আরো আলোচনা শুনবো। আমি একটু অধ্যাপক পারভেজ করিম আব্বাসী স্যার আপনার কাছে আসতে চাই ভাই। সেটি হচ্ছে যে এই যেটি আমাদের
নাইম আশফাক চৌধুরী স্যার বলছিলেন যে আসলে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না, কিন্তু ভূরাজনীতির যে প্রেক্ষাপট এবং সেই ভূরাজনীতিকে কেন্দ্র করে এই যে দক্ষিণ এশিয়ার যে অর্থনীতির যে ডামাডোল কিংবা যে ধরন আমরা লক্ষ্য করছি, তার প্রেক্ষাপটে আপনার বিশ্লেষণ কি বলে? শেষ পর্যন্ত এই যে এখনো হামলা পাল্টা হামলার প্রসঙ্গ বা এই শব্দগুলো ব্যবহার করেই তারা বলছে, এটি শেষ পর্যন্ত যুদ্ধ বলতে আমরা যা বুঝে থাকি সেই দিকে গড়াবে কিনা, নাকি আসলে এই জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশগুলোর যে শান্তির প্রতি সংযত থাকা বা শান্তির প্রতি যে আহ্বান, সেই শান্তির ডাকে তারা সাড়া দিবে নাকি যুদ্ধের দিকেই তারা হাঁটবে? ধন্যবাদ। আমি আমার আগের বক্তাদের কথা শুনছি, অনেককে আমি আগে থেকেই জানি, ছোট ভাই রানার কথাও শুনলাম, একটু দয়া করে জেনে বলবেন। জি হ্যাঁ, এখানে যদি আমি বলি, এখানে প্রথমে হচ্ছে নিউক্লিয়ার ওয়ারফেয়ারের দিকে, যেটা নিয়ে অনেকেই চিন্তা করছে। এখন নিউক্লিয়ার ওয়ারফেয়ার অনেক আগে যখন আমাদের স্নায়ুযুদ্ধ চলতো, কোল্ড ওয়ারের সময় ইউএসএ ইউএসএসআর একটা অ্যাক্রোনিম বার করেছিল, ম্যাড, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। ঠিকই কথা। এখন কার কাছে কত নিউক্লিয়ার আর্সেনাল আছে ওটা নিয়ে কোনো কথা নেই, ইল্ড কতটুকু এটা। এবং 2020 সালে যেখানে একটা স্টাডিতে দেখা গেছে, যদি ইন্ডিয়া পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন ইউজ করা হয় তাহলে হচ্ছে সর্বনিম্ন 10 কোটি এবং আরও যদি উপরের দিকে যান, ডিপেন্ডিং অন ডিফারেন্ট সার্কামস্টান্সেস, 25 কোটির মতো লোক মারা যাবে। এবং আমাদের যেখানে যে আমাদের নিচে বাংলাদেশ সেখানে আছে, ডিরেক্টলি এখানে হচ্ছে এখানে জলবায়ু বা এখানে হচ্ছে হাওয়া বাতাসের থেকে এখানে যাবে, এখান থেকে যেটা বলে নিউক্লিয়ার উইন্টারের ইম্প্যাক্টটা বাংলাদেশের উপর আসবে। এখন কথাটা হচ্ছে হওয়ার সম্ভাবনা কতটুকু? আমি বলবো অতি ক্ষীণ। কেন এবং কারণটাও বলে দিচ্ছি। আপনি দেখুন এখানে এটা আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু বলি, কিন্তু প্রবলেম হয় কি আমাদের হাতে অনেকগুলো ফ্যাক্টস থাকে এবং ইনফরমেশন থাকে, ডিসইনফরমেশন থাকে, মিসইনফরমেশন থাকে। 2000 সালেও, এবং দেখুন এটা খুব, আমি এটা অদ্ভুত একটা প্যারালাল বার করলাম যেখানে বেশ কয়েকদিন আগে এটা বেশ কয়েকজনের কাছে আসে। 2000 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্লিন্টন যখন আসছিলেন, কারণ কাশ্মীর চিট্টি সিংপুরাতে এখানে হচ্ছে শিখ একটা গ্রামের উপর আক্রমণ করা হয়েছিল এবং ওটা নিয়ে সবাই এখানে, এবং ওটা নিয়ে কোনো কনক্লুসিভ এভিডেন্স কিন্তু ছিল না, কিন্তু এখানে সবাই বলা হচ্ছিল যে পাকিস্তানের মদতে এটা করা হয়েছে। এবং তারপর হচ্ছে পাকিস্তানের উপর আন্তর্জাতিক যে আইসোলেশন বা প্রেশারটা বেড়ে গেল। এবং এবার দেখেন 2025 সালে যখন যুক্তরাষ্ট্রের যে আপনার যে উপরাষ্ট্রপতি জেডি ভান্স, যখন ওনার বউ আবার ইনসিডেন্টলি কিন্তু একজন ভারতীয় বংশোদ্ভূত, তো উষা ভান্স, উনি যখন আসলেন তখন আবার এই আক্রমণটা হলো কিছুদিন আগে সফরের সময়, এবং অনেক বড়, এবং তারপরে হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াতে কন্ডেমনেশন হলো। জাস্ট 1 মাস আগে যান, এবং আমি তারপর অর্থনীতির ব্যাপারটা বলছি, 1 মাস আগে যান, তার আগে হচ্ছে আপনার বালুচিস্তানে আপনার হচ্ছে যে আপনার এখানে হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মির এটা আক্রমণে প্রায় শতাধিকের মতো হচ্ছে, যেখানে হচ্ছে পাকিস্তান মানে এখানে হচ্ছে সেনার কর্মকর্তারা নিহত হয়েছিল। তো অনেকেই বলে যে এখানে এখন এটা তো কোনো আমাদের কনক্লুসিভ এভিডেন্স নেই, কিন্তু এখানে বলছে যে বালুচিস্তানে আক্রমণ আর কাশ্মীরে পেহেলগ্রামের আক্রমণের সাথে কি এটা সম্পৃক্ততা আছে নাকি, টিট ফর ট্যাট নাকি না, এটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। এবং এখন দেখুন হচ্ছে যে মানে এখানে ইন্টারনাল রিজনস যেখানে কি প্রবলেমগুলো হতে পারে। একটা দিকে হচ্ছে ভারতের, একটা দিকে পাকিস্তানে। ক্লস্ট্রিজের একটা কথাই আছে যে ওয়ার ইজ নাথিং বাট কন্টিনিউশন অফ ডোমেস্টিক পলিটিক্যাল এখানে কনসিডারেশনস। এখানে দেখুন ভারতে কিন্তু হিন্দুত্ববাদী সরকারের যে এনডিএ, যেটা এবার সবচেয়ে দুর্বল ফলাফল করে আসছে মানুষের মধ্যে। কিন্তু এখানে ভারতের যে অর্থনৈতিক যে এখানে এতকালে যেখানে যে প্রবৃদ্ধির যেখানে সাগাটা বলা হচ্ছিল, ওটা কিন্তু কমে গেছে। এবং আপনি ইউপিএর যেখানে এই আপনার যে অ্যালায়েন্স, ওরা কিন্তু শক্তিশালী হচ্ছিল। এবং তার সাথে সাথে দেখা গেছে ওরা চেষ্টা করেছে হিন্দুত্ববাদীর এখানে বিজেপির গভর্নমেন্ট এখানে এটাকে হাওয়া দেওয়া হয়নি। ওয়াকফ বিলের ওখানে যে স্টে অর্ডারটা হয়েছে, এটার উপর এখানে এক ধরনের এখানে অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট এখানে আনার চেষ্টা করা হয়েছে। এবং বলা বাহুল্য, আমি এটা বলে দিই এখানে, কেন মুসলিম ওয়াকফ সম্পত্তি এখানে হচ্ছে, এখানে ওয়াকফ বোর্ড এটা হচ্ছে ইন্ডিয়ার 3rd লার্জেস্ট ল্যান্ড ওনার, $14.4 বিলিয়ন প্রপার্টি আছে। এখন ওটা সরকার, ভারতীয় সরকার সরাসরি নিতে চাচ্ছে, এবং ওখানকার ভারতীয় নাগরিকরা বলছে এটা হচ্ছে ডিসপোজিশন হচ্ছে। এটা আরেকটা দিকে হচ্ছে মণিপুরে কিন্তু প্রেসিডেন্সি রুল চলছে। এখন আমি যদি সরাসরি পাকিস্তানের দিকে চলে যাই, পাকিস্তানে কিন্তু হচ্ছে ইমরান খানের কথা আমরা ভুলে যাচ্ছি। এবং আসিম মুনির যখন ছিল, যাকে অনেকেই ধারণা করেছে সরাসরি ইনভলভ ছিল হচ্ছে ইমরান খানকে হচ্ছে ক্ষমতাচ্যুতির ব্যাপারে এবং হচ্ছে জেলে রাখার জন্য, এটার ব্যাপারে কিন্তু ওনার যে একটা এখানে তেহরিকে ইনসাফের নিয়ে এখানে এক ধরনের একটা মুভমেন্ট হচ্ছিল, ওইটাকে কিন্তু এখানে অ্যাটেনশন ডাইভার্টেড হয়ে গেছে। এবং আইএমএফ এর যেখানে যে ওরা কিন্তু পাকিস্তান কিন্তু $7.4 বিলিয়ন আইএমএফ এর একটা লোন নিয়েছে,
ওটার কিন্তু রিফর্মসে কিন্তু খুব কড়া এখানে শর্তাবলী এই আছে। প্রেক্ষাপটগুলোর আলোকে আপনি বলছেন যে যুদ্ধ শুরু হওয়ার সেই সম্ভাবনা ক্ষীণ। যুদ্ধ হলেও আমার মনে হয় যেটা লো ইন্টেন্সিটি মানে সীমিত পরিসরে যেটা কেন বলে। দুই দেশেরই কিন্তু অনেক বেশি হারানোর ব্যাপার আছে। জি, হারানোর ব্যাপার আছে। অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, অসংখ্য ধন্যবাদ। আমি একটু রেজাউল করিম ভাই আপনার কাছে আসতে চাই যে এইভাবে আমরা বাংলাদেশের প্রসঙ্গটা আলোচনা করব, তার আগে এটা একটু আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করি, অন্যদের কাছ থেকেও আমরা শুনবো। সেটা হচ্ছে এই হামলা বলি, পাল্টা হামলা বলি বা যুদ্ধ, যেভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করি না কেন, এই যে অবস্থাগুলো ঘটছে সেই প্রেক্ষাপটে দুই দেশের গোয়েন্দা সংস্থা যে তথ্যগুলো দিচ্ছে এবং যেগুলো আমরা গণমাধ্যমের সূত্র ধরে জানার সুযোগ হচ্ছে, সেখানে যেটা বলা হচ্ছে যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের যে প্রসঙ্গগুলো আছে, এই জায়গাতে তথ্যের গরমিলের যে জায়গাটা আপনার বিশ্লেষণের জায়গা থেকে যখন দেখেন, কি দেখতে পান বা কি অবস্থা দেখতে পান? ধন্যবাদ। আমার সাথে যুক্ত সহ আলোচক এবং দর্শকরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাকচুয়ালি বিষয়টি খুব রিলিভেন্ট একটা প্রশ্ন আপনি করেছেন। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আইএসআই বা পাকিস্তানের যে ইন্টেলিজেন্স, বাংলাদেশের ইন্টেলিজেন্স, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স, দ্যার ইজ এ বিগ ডিফারেন্স। এই তিনটা ইন্টেলিজেন্সকে যদি আমরা এক কাতারে রাখি, সেক্ষেত্রে পাকিস্তান ইন্টেলিজেন্স ইজ মোর প্রফেশনাল অ্যান্ড প্রোঅ্যাক্টিভ, এবং তারা বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে তাদের ভূমিকাটা বাংলাদেশের যে ইন্টেলিজেন্স তথা ভারতের ইন্টেলিজেন্সের চেয়ে অনেক এগিয়ে। ভারতীয় ইন্টেলিজেন্স রয়ের অ্যাক্টিভিটিসটা অলরেডি কিন্তু এই এশিয়ান বা সাউথ এশিয়ান ব্লকে কিন্তু অলরেডি নেগেটিভলি ডিসকাসড, অ্যান্ড বাংলাদেশে আমরা জানি যে তাদের ইন্টারফারেন্সগুলো কেমন ছিল, যেটা বিনিময়ে বাংলাদেশের সমস্ত জাতি কিন্তু আজকে ভারতের বিরুদ্ধে 95% আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে যে আমাদের যে নেতিবাচক ধারণা, এটা হয়েছে কিন্তু মূল দায়টা আমি মনে করি রয়ের। তো ঠিক তেমনি পাকিস্তান ইন্টেলিজেন্স কিন্তু সেরকম না, তারা যথেষ্ট ন্যাশনাল সিকিউরিটি প্লাস তাদের যে প্রোঅ্যাক্টিভ ইন্টেলিজেন্সটা অনেক বেশি সফল আমি মনে করি। তো এটার আরেকটা প্রমাণ আমি আপনাকে বলবো যে এই গত রাতে যে হামলাটা হলো, এই হামলাটা আপনি খেয়াল করে দেখবেন যে ভারতে তার আগের দিন গতকালকেই ইভেন আমার কাছে একটা ডকুমেন্ট আছে, আই গট অ্যান ইমেল, ইন্টারন্যাশনাল কতগুলো সিকিউরিটি অর্গানাইজেশন আছে যারা আপনার বিভিন্ন কান্ট্রিগুলোতে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তথা ইউনাইটেড নেশনসকে তারা একটা প্রি অ্যালার্ম দেওয়ায়, একটা পাঠায়, রিপোর্ট পাঠায় যে অমুক কান্ট্রিতে এই সিকিউরিটি মেজার নেওয়া হচ্ছে। ঠিক তেমনি ভারতের একটা সিকিউরিটি মেজার রিপোর্ট আমি গতকালকে পেয়েছিলাম এবং আজকেও পেয়েছি। তো তারা সেখানে ডাটা ফোর নামে একটা অর্গানাইজেশন আছে, তারা এটা প্রোভাইড করে থাকে। তো সেখানে উল্লেখ করা ছিল যে ভারতের প্রেসিডেন্ট মোদি তিনি ভারতের 244টা ডিস্ট্রিক্টে এবং তিনি তাদের হোম মিনিস্টারকে তিনি অ্যাডভাইস করেছেন যাতে তিনি ডাইরেক্ট করেন তার সিটিজেন্স, বিভিন্ন কোম্পানিগুলোকে এবং বিভিন্ন আদার এন্টিটিসগুলোকে, যাতে তারা আপনার ইমার্জেন্সি প্রিপেয়ারনেসের উপর একটা ডিফেন্স, আপনার সিভিল ডিফেন্স আপনার একটা প্রস্তুতি নিয়ে থাকে, এবং মক ড্রিল যেটাকে বলা হয় যে এরকম টাইপ যুদ্ধ অবস্থা হলে তারা কি করবে। এই যে ঘটনা তারা গতকালকে করলো এবং আজকেও তারা এটা করেছে ভারতে, এবং এটা কিন্তু কয়েকটা মিডিয়াতে আসছে, এটার দ্বারা কি বার্তা বহন করে? তার মানে মোদির এই প্রিপেয়ারনেসটা কিন্তু বোঝায় যে তারা কিছু একটা করতে যাচ্ছে, বা তারা কিছু না করলে তারা কেন কারণ পাকিস্তান তো পাল্টা আক্রমণ করার মতো মোডে ছিল না, ডিস্ট্রিক্ট লেভেলে প্রস্তুত থাকার মানে তো কিছু মিন করছে। এই যে এইটার দ্বারা কিন্তু পাকিস্তান ইন্টেলিজেন্স ডেফিনেটলি এটাকেও ঠিক সেভাবে নিয়েছে, কারণ আপনি এই প্রস্তুতি নিচ্ছেন মানে কি, আপনাকে হামলা করতে পারে, বাট আপনাকে হামলা করার কথা না, বাট কখন করবে, রিটালিয়েশন যদি আপনি করেন, তার মানে মোদি হামলা করবে এটা বোঝা গিয়েছিল। আচ্ছা, এখন আমি আরেকটা পয়েন্টে আসি, পাকিস্তান কি করেছে আপনি খেয়াল করে দেখেন যে আমরা বিভিন্ন জায়গায় যদি এটাকে বলা হচ্ছে আপনার ইভেন আপনার রয়টার্সও তারা প্রতিটা জায়গায় মেনশন করেছে, ইকোনমিস্ট তারাও মেনশন করেছে ক্লেম, তারা কিন্তু কেউ বলেনি যে এই ঘটনা ঘটেছে, প্রত্যেকেই বলেছে পাকিস্তান ক্লেম করছে যে 5টা তারা এয়ারক্রাফট ভূপাতিত করেছে। এখন আমি ধরে নিই 5টা না হোক 3টা বা 2টো যেটাই হোক, আপনি রাফায়েলের মতো কোন এয়ারক্রাফট বা MiG-29 মতো কোন এয়ারক্রাফটকে ভূপাতিত করা চারটিখানি কথা না। F-16 রাফায়েল অলটুগেদার সেম, খুব বেশি একটা ডিফারেন্স নেই টেকনোলজিক্যালি, তাদের যে স্পিড, আলটিটিউড সব কিছু প্রায়, ম্যানুভারিং ক্যাপাবিলিটি সবই প্রায় সেম, বাট এখানে মেইন ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা ছিল পাকিস্তানের এয়ারফোর্সের পাইলট যারা, কারণ আপনি বিমান বাহিনীর ক্ষেত্রে 4টা জিনিস হচ্ছে আপনার ইফিসিয়েন্সি বা স্কিলটাকে আপনার করা হয়, ক্যাপাবিলিটি প্রকাশ পায়, একটা হচ্ছে স্পিড, ম্যানুভারিং ক্যাপাবিলিটি, দেন হচ্ছে আপনার ফায়ার পাওয়ার, আরেকটা হচ্ছে স্কিল অফ দ্য পাইলট। সো এই জায়গায় 3টা জিনিসেই রাফায়েল এবং আপনার F-16 ছিল, স্পিড ছিল, ম্যানুভারিং পাওয়ার ছিল, অ্যান্ড ফায়ার পাওয়ার সেম, বাট মেইন পার্থক্যটা ছিল যে আপনার পাইলটের স্কিল। আপনার আরেকটা বিষয় আমি এখানে একটু বলে রাখি,
পাকিস্তানের বা এটা পরবর্তী আলোচনায় শুনি। এই পর্যায়ে আমরা এতটুকু শুনি। রেজাউল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেলাইস খান, আপনার কাছে আসতে চাই, এই যুদ্ধের এই প্রসঙ্গ নিয়ে, বাংলাদেশের প্রসঙ্গ আমরা বিরতির পরে আপনার প্রত্যেকের কাছ থেকে আমরা শুনবো যে জাতিসংঘ বলুন অথবা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও বড় বড় যে রাষ্ট্র, যাদেরকে আমরা ক্ষমতাধর রাষ্ট্র বলি, তারা নিজেরা একেবারে কার্যকর কোনো দায়িত্ব না নিয়ে একেবারে শান্তির বার্তা যদি কথা বলছেন, তারা এই শান্তির বার্তায় দুই দেশ কি আসলে নিজে থেকেই সেই শান্তির পথে হাঁটবেন কিনা, এখন সেই প্রশ্ন তো একটা আছেই। কিন্তু আমার প্রশ্ন হলো, জাতিসংঘ বা মার্কিন যুক্তরাষ্ট্র খুব কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন না কেন? তারা কি দেখছেন বা তারা কি দেখতে চান? না, তাদের তো ব্যবসা ভালো হচ্ছে, মানে ব্যবসা ভালো হচ্ছে, রাইট। রাফাল কাদের বিমান? ফ্রান্সের। তো ফ্রান্সের একটা বিমান ধ্বংস হয়েছে, আরেকটা বিক্রি করতে পারবে এই জায়গায়। তো প্রত্যেকটা যুদ্ধই আসলে এরকম, কিছু জিনিস স্ট্রেট করা দরকার। যেমন মানে যুদ্ধ মানে আসলে যুদ্ধ মানে আসলে ওই যে কম যুদ্ধ, বড় যুদ্ধ, ফুল স্কেল, লো স্কেল। যেমন দেয়ার আর জার্গনের সমস্যা হয়, সারিজ হিয়ার, আমি ওইটাতে ডিটেইলে যাব না। লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট ইজ লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট, এটা যুদ্ধ না। যুদ্ধ মানে হচ্ছে স্যার কিছুক্ষণ আগে যেটা বলতেছিলেন যে ন্যাশনাল হোল এফোর্টটা ওখানে লাগছে কিনা। আপনি লক্ষ্য করে দেখবেন যে 4টা যুদ্ধ করছে ভারত পাকিস্তান এখন পর্যন্ত, তার ভিতরে 3টা যুদ্ধ হচ্ছে কাশ্মীর নিয়ে, 1947-48, 1965 আর 1999-এর কার্গিল ওয়ার। মাঝখানে একটা যুদ্ধ হচ্ছে 1971-এর যুদ্ধ, যেখানে তারা একসাথে করছে। মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বাকি যে 3টা যুদ্ধ আছে, এই 3টা যুদ্ধের রেজাল্ট কিন্তু ডিসাইডেড না। এই জন্য 71-এর রেজাল্টটা যখন ডিসাইডেড হইলো এবং তারা যখন সারেন্ডার করতে রাজি হইলো, তখন এমএজি ওসমানির দরকার নাই, জেড ফোর্স কমান্ডার দরকার নাই, কে ফোর্স কমান্ডার দরকার নাই, এস ফোর্স কমান্ডার দরকার নাই। তাড়াতাড়ি ভারতীয় সেনাপ্রধান, এই সেনাবাহিনীর লোক আর পাকিস্তান সেনাবাহিনীর লোক তাড়াতাড়ি একে সাইন করো রে। কেন? কারণ এই সাইনটা যত তাড়াতাড়ি করা যাবে, একটা সার্টিফিকেট পাওয়া যাবে যে এই যুদ্ধে পাকিস্তানকে হারাইতে পারছিলাম। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, ঢেকুর ওই যে একটা যুদ্ধই শুধু পাওয়া গেছে। নেক্সট হচ্ছে 1972, আই ড্র ইউর অ্যাটেনশন অন দ্যাট, সিমলা চুক্তি। সিমলা চুক্তিতে প্রথম এসে ওই যে কাশ্মীর নিয়ে যে গন্ডগোল, ওই গন্ডগোলের যে ওই যে এলওসি, যেটা লাইন অফ কন্ট্রোল, এই লাইন অফ কন্ট্রোলের ব্যাপারে ইন্ডিয়া কি চমৎকার একটা খেল খেললো। ইন্ডিয়া বাংলাদেশকে বলল যে 1972, ট্রাই টু রিমেম্বার দ্যাট মানে ইয়ার, আমাদের স্বাধীনতার 1 বছর পর বাংলাদেশকে বলল যে তুমি প্রেশার দিবা যে আমার কাছে পাকিস্তানের যে 90,000 সৈন্য এখনো যুদ্ধবন্দী হিসেবে আছে, এদের বিচার চাইবা তুমি। বাংলাদেশ যথারীতি এদের বিচার চাইলো, যে যুদ্ধবন্দী যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার চাই। আর একই ইন্ডিয়া আবার পাকিস্তানের সাথে নেগোশিয়েট করলো যে আমি বাংলাদেশকে ম্যানেজ করব, ও আর বিচার চাইবে না, বিনিময়ে তুমি আমার সাথে চুক্তি করবা, লাইন অফ কন্ট্রোল যেটা আছে এটা এখন থেকে তুমি মানবা। 72-এর আগ পর্যন্ত কিন্তু পাকিস্তান লায়াবেল ছিল না লাইন অফ কন্ট্রোল মানার জন্য। এই যে চমৎকার চমৎকার মানে ইন্টারপ্লে এই জায়গায় আছে, দিজ আর দ্য অ্যাকচুয়াল যুদ্ধ। আর আমরা যেটা গ্রাউন্ডে দেখতে পাচ্ছি, অনেকে বলতেছে ফুল স্কেল যুদ্ধ লাগবে কিনা। আরে ভাই, প্রথম দিনের যুদ্ধ হিসাবে 5টা মানে এয়ারক্রাফট শট আর 35 মারা গেছে, ইটস অলরেডি এ বিগ ওয়ার, আর এটা নিয়ে ডাউট নেই। তো আই থিঙ্ক দ্য প্রিমাইজ এন্ড কনটেক্সট উই শুড রিভিজিট। ক্ষমতাধর রাষ্ট্রগুলো ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে যার যার সাথে সম্পর্কের প্রেক্ষাপটে আলাদা করে মেরুকরণ বা পরিস্থিতি কি দাঁড়াতে পারে। পাশাপাশি নিরাপত্তা কাউন্সিলের সদস্য 2026 সালে ভারতের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে, সেই অ্যাচিভমেন্টকে সামনে রেখে তারা এই মুহূর্তে যুদ্ধে জড়াবে কিনা, এই দুটি প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ। আমি লাস্ট কোশ্চেনটা ফার্স্ট একটু অ্যাড্রেস করি, তারপর ওখানে আসি। আপনি যেটা নিরাপত্তা পরিষদের সদস্যপদ নিয়ে যেটা বলছেন, এগুলো আসলে অনেক আগেই প্রেসক্রাইব করা থাকে। আচ্ছা, আপনি যদি লক্ষ্য করে দেখেন, জাতিসংঘ একটা মানে আমি বলবো যে প্রতিবন্ধী টাইপের একটা অর্গানাইজেশন। কারণ আফ্রিকার মতো এত বড় একটা মহাদেশ, এই মহাদেশে কোনো প্রতিনিধিত্ব ওই বিগ 5-এর ভিতরে নাই অলমোস্ট। মানে আপনি ওয়ার্ল্ডের অর্ধেক ভুলে গেলেন, ঠিক আছে। সো ইট অলসো রিকোয়ার্স মানে রেনোভেশন, অ্যান্ড ইন্ডিয়া ইজ ট্রাইং টু টেক চান্স এই জায়গায়। ইন্ডিয়া চাচ্ছে যে এখন সে ঢুকবে এই জায়গায়। মানে বাংলাদেশের এই সংস্কারের মতো জাতিসংঘের সংস্কার প্রয়োজন, এটা অলরেডি আলোচিত। কারণ আপনি লক্ষ্য করলেই বুঝবেন যে একটা বিশাল মহাদেশের একটা প্রতিনিধি নাই, ইট ক্যানট হ্যাপেন লাইক দ্যাট। এটা আমরা 1945 সাল অনেক আগে ছেড়ে আসছি। নাও কামিং ব্যাক টু ইউর কোশ্চেন নাম্বার 1, যে জায়গায় আপনি বলতেছিলেন যে গ্লোবাল পোলারাইজেশনের যে ব্যাপারটা আছে এবং ইন্টারন্যাশনাল অ্যাক্টর্স যারা আছে তাদের যে রোলটা, ইউল বি ভেরি সারপ্রাইজ টু নো যে একটা রিসার্চে দেখা গেছে দেয়ার আর 8 রিজনস, যেই 8টা কারণে ভারত এবং পাকিস্তানের ভিতরে এই গন্ডগোল কন্টিনিউ করতেছে।
এর ভেতরে কাশ্মীর একটা সমস্যা আছে, এর ভেতরে ওয়াটার ডিসপিউট যেটা ইন্দাস ট্রিটি এটা একটা সমস্যা আছে, প্রক্সি একটা সমস্যা আছে, ইভেন ব্রিটিশ আমলে যে ডিমার্কেশন ওটাও আছে। বাট খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল যে জিওপলিটিক্সটা আছে এখানে। আপনি লক্ষ্য করে দেখেন কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময় পাকিস্তান গিয়ে উঠলো ইউএস এর কোলে, আর ইন্ডিয়া গিয়ে উঠলো রাশিয়ার কোলে। স্নায়ুযুদ্ধ পিরিয়ড শেষ, এখন পাকিস্তানের দহরম মহরম চলছে হচ্ছে চীনের সাথে, আর ইউএস এর সাথে এখন আবার মেলার চেষ্টা করছে হচ্ছে ইন্ডিয়া। তো এই যে জিওপলিটিক্যাল টেনশনটা, এই টেনশনটা এখানে এক্সার্ট করছে ওরাই। সবশেষে আমি আপনাকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড ইজ নট এ ভেরি রেশনাল প্লেস। গাজায় যে প্রতিদিন মনে করেন যে গুনে গুনে মানুষ মারা হচ্ছে, এই হত্যাকর্তা এবং পোলারাইজেশনের যে কর্তা যারা আছেন তারাই তো দেখছেন, তাদের মিডিয়াই কাভার করছে না। আপনি এখন সার্চ করেন ভিডিওতে, দেখবেন যে গাজায় যে মানুষ মারা গেছে সেই ভিডিও আপনি খুব একটা পাবেন না। ভাঙা বিল্ডিং পাবেন, ঠিক আছে, বোমা বর্ষণের ছবি পাবেন, কিন্তু অ্যাট্রসিটি যেটা হয়েছে, জেনোসাইড যেটা ঘটছে, সেটা আপনি এটার ইয়ে পাবেন না। যেই ইউএসএ 2028 সাল পর্যন্ত ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ যে প্রতি বছর $4 বিলিয়ন দেওয়া হবে হামাস নিধনের জন্য, ওই একই ইউএসএ ইউএন এর মাধ্যমে ব্যান্ডেজের টাকা পাঠায়। সুতরাং দিস ইজ নট এ রেশনাল ওয়ার্ল্ড। আমি শুধু লাস্টে একটা কথাই বলবো, উই মাস্ট পে হিট টু আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলছেন, আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। তার মানে আসলে আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে যে কে যে কার ঘরে ঘুমায় এটা বোঝা খুব মুশকিল। তার চেয়েও সমস্যা হচ্ছে যখন কেউ কিছু করে ফেলতেছে, রাশিয়া যখন ইউক্রেন অ্যাটাক করলো কেউ থামাতে পারে নাই, আজকে গাজা যখন হারিয়ে যাচ্ছে ম্যাপ থেকে কেউ কিছু করতে পারছে না, কালকে যদি কাশ্মীর দখল করে ফেলে কারোই আসলে কিছু করার নাই। পিপল উইল বি টু জেন্টলম্যান। গেলিস খান, অসংখ্য ধন্যবাদ। রেজাউল করিম, আবার আপনার কাছে ফিরতে চাই। আসলে আপনারা কেউই তো মানে স্পষ্ট করে বলতে পারছেন না, মানে আপনাদেরকে আমি করছি না, কারণ হলো বাস্তবতা তাই, যুদ্ধ হবে কি হবে না সেই প্রসঙ্গে। আবার অনেকে বলছেন যে আসলে এই হামলা পাল্টা হামলার প্রসঙ্গের মধ্যে দিয়ে মোদি যে অ্যাচিভ করতে বা গেইন করতে চায় সেইটা হয়তো সে গেইন করেছে। রাজনৈতিক লেন্স থেকে যদি দেখার চেষ্টা করি তাহলে কি সেটা মনে হয় আপনার কাছে? আচ্ছা, আমি এখানে আমি এক কথায় যদি বলি, আমি বিশ্লেষণটা পরে করছি, যে মোদির তার লক্ষ্যটা সে অর্জন করেছে। আরেকটা হচ্ছে যে যুদ্ধটা এটা এখানেই শেষ। কেন? দুইটা কারণে আমি সেটা আপনাকে ব্যাখ্যা করছি। একটা হচ্ছে মোদির লক্ষ্যটা নিয়ে আগে বলি। মোদি এই পাকিস্তানে হামলার মাধ্যমে তার দুটো অবজেক্টিভ সে ফুলফিল করেছে। নাম্বার ওয়ান হচ্ছে মোদির এগেনস্টে তার পলিটিক্যাল যত আপনার তার সম্পর্কে যে তার দুর্নাম ছিল বা তার যে ব্যর্থতা ছিল, ব্লেম ছিল, তিনি হিন্দুত্ববাদের থিওরি দিয়ে তিনি যেভাবে একটা সাফল্য পেয়ে যাচ্ছিলেন, এটা কিন্তু একটা পর্যায়ে ইন্ডিয়ার বুদ্ধিজীবী যারা, রাজনীতিবিদ যারা, বিরোধী দল সবাই বুঝে গিয়েছিল যে হিন্দুত্ববাদের থিওরিটা তিনি জাস্ট নিজের পারপাসে পলিটিক্যাল গোলের উদ্দেশ্যে তিনি ব্যবহার করে যাচ্ছেন। তো এটা পুরোপুরি ফেল না। তার মানে আপনি মনে করেন এই যুদ্ধ দিয়ে সে একটা সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশনের খেলা? আমি পয়েন্ট আসছি। এখন এই জায়গাটায় মোদি কি করছে, মোদি ওই পুরো বিষয়টাকে আপনার এটাকে জাস্ট ফোকাসটাকে অন্যদিকে সরিয়ে দিয়েছেন। পুরো হোল ন্যাশনকে তিনি কি করেছেন, আপনার এই কাশ্মীর ইস্যুর দিকে টেনে নিয়ে আসতেন। তার মানে মোদি ইস্যু নিয়ে এখন কোনো কথা হচ্ছে না। এটা নাম্বার ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে এই ফার্স্ট অবজেক্টিভ অর্জন করার জন্য তাকে সেকেন্ড অবজেক্টিভ যেটা পেতে হচ্ছে সেটা হচ্ছে যে টু রিএস্টাবলিশ ডেটারেন্স। এই ঘটনার মাধ্যমে মোদি তার একটা ডেটারেন্স ক্রিয়েট করেছে বলে সে নিজে মনে করে, বাট বাস্তবে কিন্তু করেনি। কেন? যেটা ওই আমাদের ওই যে মেজর ডেলিস খান যেটা বলছিল যে 71-এর ওয়ার, মোদি কিন্তু অ্যাকচুয়ালি ওই 71-এ যে ঘটনা করেছে, যে তারা নামমাত্র একটা সার্টিফিকেট নিয়ে এসেছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জিতেছে তারা, ঠিক এবারও তাই, কিন্তু আসলে জিতেনি। কিন্তু সে কয়েকটা মসজিদ, কিছু বেসামরিক লোকজনকে হত্যা করেছে, কিন্তু পাকিস্তান কিন্তু যে কাউন্টার করেছে সেটা কিন্তু আরো বড় আপনার ক্ষতি। একটা এয়ারক্রাফটের যদি আমি মূল্য ধরি আপনার মিনিমাম $300 মিলিয়ন, বা আমি যদি $300 মিলিয়ন ধরি, তাহলে আপনি 5টা এয়ারক্রাফটের মূল্য আসতেছে আপনার $1,500 মিলিয়ন। সো আপনি চিন্তা করেন যে ভারতের মতো একটা রাষ্ট্রের জন্য এই ব্যয়, তার ইকোনমিক যে কন্ডিশন, এটা বহন করার ক্যাপাসিটি নেই। আচ্ছা, এখন আমি আরেকটা পয়েন্ট আসি, গ্লোবাল পার্সপেক্টিভে কেন যুদ্ধটা সামনে যাবে না? কারণ এইটা হচ্ছে একটা আর্মস রেইজ। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল রিলেশনসে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, আরেকটা হচ্ছে আপনার সিকিউরিটি ডিলেমা। ব্যালেন্স অফ পাওয়ার যেটা কান্ট্রির মধ্যে যখন আপনার পাওয়ার, এটা সবাই জানে, বাট সিকিউরিটি ডিলেমাটা হচ্ছে যেমন ধরেন যখন 98-এ পাকিস্তান দেখলো যে ভারত পারমাণবিক বোমার ডিক্লেয়ার করলো, তারা টেস্ট করলো, তখন তারা 99-এ পরের বছরই তারা আবার
তাদের পারমাণবিক অস্ত্র আছে, সক্ষমতা প্রদর্শন করবে। এটা হচ্ছে কি, ভারতের এটা আছে মানে আমার এটা থাকতে হবে। একটা হচ্ছে আপনি মিলিটারি ইকুইপমেন্ট বৃদ্ধির মাধ্যমে আপনি সিকিউরিটি ডিলেমাটাকে কন্ট্রোল করছেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি এটা না পারেন, এই সক্ষমতা না থাকে, তখন আপনি বড় কোনো কান্ট্রির সাথে আপনি সম্পর্ক করছেন, অ্যালাইনমেন্ট। আচ্ছা, এই পয়েন্টে এখন আসি। এখানে যখনই পাক ভারত ইস্যুটা কথা বলবেন, তখন আপনাকে কয়েকটা স্টেক হোল্ডার স্টেটকে নিয়ে আসতে হবে। এখানে আমেরিকা আসবে, রাশিয়া আসবে, চায়না আসবে। আচ্ছা, কিভাবে? আপনি খেয়াল করে দেখেন যে রাশিয়া আমেরিকা তারা হচ্ছে স্থায়ী শত্রু, চির শত্রু তাদেরকে বলা হয়। পাকিস্তান আপনার রাশিয়া হচ্ছে আমেরিকার শত্রু। রাশিয়া ওয়াজ ব্যাকড বাই চায়না। ইভেন ইউক্রেন যুদ্ধের সময় চায়না কিন্তু তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র পরিচয় দিয়েছে রাশিয়াকে। সো চায়নার আবার ব্যাক হচ্ছে, চায়না আবার ক্লোজ অ্যালাই হচ্ছে আপনার পাকিস্তান। সো এখন দেখেন আমেরিকা সমীকরণটা দেখেন, এখন আমেরিকা কি করবে এই জায়গাটায়? আমেরিকা এখন, ভারত হচ্ছে আমেরিকার জন্য একটা সেকেন্ডারি রিকোয়ারমেন্ট, নট দ্য প্রাইমারি, এবং আর পাকিস্তান হচ্ছে আমেরিকার জন্য রিল্যাক্টেন্ট নেসেসিটি, মানে আমি চাচ্ছি না তাও আমাকে নিতে হবে। কারণ হচ্ছে আমি পাকিস্তানকে এই জন্য নিব, বা পাকিস্তানকে অ্যাটলিস্ট শত্রু বানাবো না বা দূরে ঠেলে দেবো না, এই কারণ হচ্ছে ভারত হচ্ছে রাশিয়ার দীর্ঘদিনের অ্যালাই। ইভেন যখন ন্যাটো ফর্ম করা হয়, বা যখন আপনার কোল্ড ওয়ার পিরিয়ড হয়, যখন রাশিয়া ওয়ারসো প্যাক্ট করে, বিভিন্ন সময় দেখা যায় যে ওই সময়টাতে কিন্তু রাশিয়ার সাথে ভারত, যে আপনার নন অ্যালাইন মুভমেন্ট যেটা হয়, সেখানে কিন্তু ভারত রাশিয়ার সাথে ছিল। সো এই সময়টার ব্যাখ্যা করলে দেখা যাবে যে আলটিমেটলি আপনার পাকিস্তান, এবং আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি, এই যে আপনার অস্ত্রের ব্যাপারটা, আপনার এখানে কিন্তু সবচেয়ে বড় ড্যামেজ হয়েছে রাশিয়ার। কেন? কারণ রাফায়েল যে বিমানটা, এটা কিন্তু এখানে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে রাফায়েলটা এখানে ভূপাতিত হয়েছে, এবং তাদের শেয়ার বাজারে 20% ইতিমধ্যে ক্ষতি হয়েছে, 5% 20%। সো রাফায়েলের মার্কেট এখানে পতন, একই সাথে আমেরিকার মার্কেট হাই। সো আমেরিকা এখানে অর্জন হয়েছে, মোদির অর্জন হয়েছে, রাফায়েল যে পতন হয়েছে এটাকে উঠাতে সহজে পারবে না। সো রাশিয়া, ফ্রান্স এখানে আর এটাকে তুলতে পারবে না, ফ্রান্স এখানে চুপ হয়ে যাবে। রাশিয়ার MiG-29 তার কথাও এখানে ছড়িয়ে গিয়েছে, এটাও পতন হবে। আজকে দেখলাম 71 টিভিতে নিউজ করছে যে আপনার চায়নার বিমান অনেক বড় একটা কিছু দেখিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা মার্কেটিং। অ্যাকচুয়ালি চায়নার ওখানে বিমান যেটা আছে JF আপনার 17, এই বিমান হচ্ছে পার্থক্য এরকম যে নৌকা আর জাহাজের মতো। আপনি যদি রাফায়েলকে জাহাজ বানান, তাহলে JF-17 হচ্ছে নৌকা। তো কোনোদিনই পাকিস্তান এই বোকামি করবে না যে JF-17 এর মতো এয়ারক্রাফট আর রাফায়েলকে মোকাবেলা করাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এই যুদ্ধের সূত্র ধরে বাংলাদেশের পরিস্থিতির দিকে আলোচনা আসতে চাই। অধ্যাপক ফজলুল হালিম রানা, আপনাকে দিয়ে সেই বাংলাদেশের প্রসঙ্গের আলোচনাটি শুরু করি। বাংলাদেশের জন্য কতটা সংকট? আচ্ছা, আমার কাছে আপনি যদি চাইলে অন্য কিছু যুক্ত করতে পারেন। হ্যাঁ, না, ঠিক আছে, আমি বাংলাদেশ দিয়েই শুরু করি। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের যে এই যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা মোটামুটি 5টি ভাগে আমাদের এখানকার যে জিওপলিটিক্যাল, অর্থাৎ ভূরাজনৈতিক যে অবস্থান, তারপর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক যে বাস্তবতা, সেই সব বিবেচনা করলে আমাদের যে ভৌগোলিক বাস্তবতা, সেইটা কিন্তু অসম্ভব রকম। আমরা যেমন খুব প্রাউড নিয়ে বলি সবসময় যে বাংলাদেশ জিওপলিটিক্যাল লোকেশনটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ সাউথ এশিয়া কিংবা গোটা পৃথিবীর জন্যই, ঠিক তেমনি আপনার কখনো কখনো পৃথিবী যখন এই রকমের একটা জিঘাংসাময় পরিস্থিতি পার করে, কিংবা যখন আপনার নেইবার দুটো রাষ্ট্র হচ্ছে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন আপনাকে এটাও মনে রাখতে হবে যে আপনার এই যতটা আপনার প্রাউডের জায়গা, ঠিক ততটাই কিন্তু আপনি এক ধরনের আপনার সিকিউরিটি কনসার্নের মধ্যে পড়ে গেছেন, আপনি জিওপলিটিক্যালি একটা লোনলিনেস জায়গায় পড়ে গেছেন। যে কারণে এখন যেটা হতে পারে, ধরুন আপনি বাংলাদেশের সীমান্ত যেমন ইন্ডিয়ার সাথে রয়েছে, ঠিক তেমনি আমাদের মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে, এবং মিয়ানমার সীমান্তে যেগুলো ঘটছে আমরা যতটুকু জানছি গণমাধ্যম কিংবা অনেক সময় এখানে এরকমটাও আমরা শুনি, বা সরকারের তরফ থেকেও এরকমটা ব্রিফ করা হয়েছে যে নন স্টেট অ্যাক্টর যারা, তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ মিয়ানমার এবং বাংলাদেশ বর্ডার। কাজেই এইটা কিন্তু একটা বিরাট কনসার্ন। ঠিক তেমনি যদি এরকমটা হয় যে ধরুন যুদ্ধ যে যতটুকুই হচ্ছে এখন, যে পরিসরেই হচ্ছে, আর যুদ্ধ সংগঠিত হবে কি হবে না, আরও সামনে বৃদ্ধি পাবে কি পাবে না, সেটা আসলে আমাদের উপরে নির্ভর করবে না। এটা নির্ভর করবে ইন্ডিয়া কিভাবে অ্যাক্ট করবে, পাকিস্তান কিভাবে রিঅ্যাক্ট করবে। কারণ পাকিস্তান কিন্তু বারবার বলছে যে তারা যখনই এখান থেকে আঘাত আসবে সে প্রতিঘাত করার চেষ্টা করবে,
এবং তাদের কিন্তু স্টেট যেটা অফিসিয়াল যেটা স্টেটমেন্ট সেটা কিন্তু তাই। কাজেই এখন যদি মনে করেন আপনি যে না ইন্ডিয়া যতটুকু করেছে এখন পাকিস্তান থেমে যাবে, ব্যাপারটি এরকমের নয়, তারা এটার পাল্টা করবে। এখন এটা পাল্টা করতে গেলে ইন্ডিয়া যদি আবার মনে করে যে না এটার আবার তার হচ্ছে বদলা নিতে হবে, তাহলে কিন্তু এটা কন্টিনিউ একটা প্রসেসের মধ্যে চলে যায়। ঠিক সে কারণে আপনি দেখেন যে এই যুদ্ধ সংঘটিত হলে আপনার সীমান্তে, যেটা সকল যুদ্ধেই হয় সাধারণত, যে শরণার্থীর একটা ক্রাইসিস হবে। অর্থাৎ ধরুন ইতিমধ্যে যে পুশিনের যে খবর আমরা পাচ্ছি সেটা তো একটা সিমটম আপনি বলতে পারেন, বাট ধরেন মেঘালয়, মিজোরাম, পশ্চিম বাংলা এইসব জায়গা থেকে যদি ওই রকমের ব্যক্তি হয় যুদ্ধের, তখন আপনার এখানে মানুষের ঢল নামবে, এটা খুব স্বাভাবিক। 1965 নেমেছে, 1971 আমরা গিয়েছি, এরকমটা হয়। মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য অনেক কিছুই করতে পারে, তখন তো আসলে কোনো সীমানা চেনে না মানুষ। আপনি মানচিত্রের বর্ডার দিয়ে তো আর মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা হলো একটা বিষয়। আর ভৌগোলিক আরো অনেক বিষয় রয়েছে এখানে। আপনার যদি আমরা ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে আপনি ধরুন এখন ইন্ডিয়া যেটা করেছে, সে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত গিয়ে সে তার রণতরী ভিড় করিয়েছে। এবং সেখানে এই জায়গাতে ফজলুল আলম রানা স্যার, আমি একটা প্রশ্ন রাখতে চাই। একটা ভৌগোলিকভাবে সেটা তো আমাদের একটা কনসার্ন, সেটা তো নীতি হবে, কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে কয়েকজন সম্মানিত উপদেষ্টা কিংবা সম্মানিত প্রধান উপদেষ্টাও কিন্তু এই যুদ্ধ সম্পর্কে বেশ মন্তব্য করেছেন। মানে কি অবস্থা, যুদ্ধের প্রস্তুতি বা সেই প্রসঙ্গগুলো নিয়ে তারা কথা বলেছেন। তো এই প্রসঙ্গগুলো নিয়ে মানুষের মধ্যে আবার রাজনৈতিক কিছু প্রশ্নের তৈরি হয়েছে, এই ব্যাপারটাকে কিভাবে? আমি আসবো সেগুলো। আচ্ছা, আমি না হয় তাহলে জিওপলিটিক্যাল ইস্যু আর না আগাই। আপনি যেটা বলতেছিলেন আমি এক এক করে আসছি। এরপরে আপনারা আসেন হচ্ছে গিয়ে কূটনৈতিক যে চ্যালেঞ্জ বা ডিপ্লোম্যাটিক যে চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি, সেটা হচ্ছে গিয়ে আমরা এখন আমাদের অবস্থান কি হবে রাষ্ট্র হিসাবে। আপনি কি এক ধরনের ভারসাম্য বজায় রাখবেন, নাকি হচ্ছে গিয়ে আপনি একটা পক্ষপাত অবস্থান নেবেন? তো বাংলাদেশের অবস্থান ইতিমধ্যেই আমরা মনে করি যে ভারতের সাথে বিগত সময়ে, অর্থাৎ গত 7-8 মাস যাবৎ যে এক ধরনের বলবো যে বাকযুদ্ধ বাংলাদেশের সাথেও কিন্তু চলছে, ঠিক যেটা পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সারা জীবনই চলে আসছে, আমরা দেখছি সেই যে 1947 থেকে। কাজেই এখন যদি আপনি পক্ষপাত হন, আপনি যদি ভারসাম্য বজায় রাখতে না পারেন, তাহলে কিন্তু যদি দেখা যায় যে পাকিস্তান ব্যাপক পরিসরে আক্রান্ত হয়, তার ঝাঁজ এসে কিন্তু আমার গায়েও লাগবে কিংবা বাংলাদেশের উপরেও পড়তে হবে। ঠিক তেমনি না, কখনো সেটা বুঝতে হবে স্যার, সেটা হচ্ছে যে কখনো কখনো তো নিরপেক্ষতা বজায় রাখার তো একটা চেষ্টা, আমাদের তো কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তো সেটি আমাদের সাংবিধানিক স্বীকৃতি বা অ্যাকনলেজমেন্ট সেটি আছে, কিন্তু কখনো কখনো পক্ষ নিয়েও যদি লাভবান হওয়া যায়, তাহলে কোন পথে হাঁটবে বাংলাদেশ? না, এখন কথা হচ্ছে যে ধরুন ইন্ডিয়া এমন একটি দেশ এবং তার যে আপনার ধরেন যে ফরেন পলিসি, সেটা আপনার তো শিফটিং। কারণ হচ্ছে গিয়ে এখানে রেজিম চেঞ্জের সময়ে আমরা দেখলাম যে তার এটা শিফট করেছে, অতীতের মতো নয়। কাজেই এটাও একটা বিষয়। এটা আমি সরকারকে বলছি এজন্য যে সে কিন্তু এক ধরনের মানে আপনি বলতে পারেন যে খুব লাইনের উপরে রয়েছে, সে ডানেও যেতে পারছে না, বামেও যেতে পারছে না, যেমনটা আপনিও বলছিলেন। কাজেই এই বিষয়গুলোকে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে খুব সাবধানের সহিত সরকারকে অ্যাক্ট করতে হবে কিংবা আচরণ করতে হবে, সেটা সরকারের যে প্রতিনিধি হোক না কেন। এবারে আসেন আপনি যেটা বলছিলেন যে এটা নিয়ে দেশের রাজনৈতিক বা সরকারের মধ্যে যে আলোচনা, এখন রাজনৈতিক সরকার তার যে অবস্থান আর রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, এখানে পলিটিক্যালি এটাকে অনেকে ক্যাশ করতে চাইবে। ধরুন এখন আমরা ধরে নিলাম যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আসলে ওইভাবে যুদ্ধ সংগঠিত হলে, যদিও এটাকে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সমর্থন করা কিংবা না করা এটা আসলে কোনো ইস্যু না। কারণ যুদ্ধ হচ্ছে, আমি যেটা শুরুতেই বললাম, যে দুটো সরকারের, সেখানে পাকিস্তান ইন্ডিয়ার আপনি বা আমি এটা পক্ষ নেই আর কিছু নেই। কিন্তু এরকমটা যদি হয় যে ধরুন বাংলাদেশের মানুষের রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমরা যেটা দেখলাম যে মানুষ রাশিয়ার পক্ষ নিল, এখন সেটা বিভিন্ন কারণে হতে পারে। ধরুন তৎকালীন সরকারের যে অবস্থান ছিল সে কারণে, তাহলে আবার এখন আমাকে বলতে হবে এখন সরকারের যে অবস্থান সে কারণে এখনকার জনগণ হচ্ছে গিয়ে পাকিস্তানের পক্ষ নিবে। এটা খুবই রেশনাল, কারণ জনগণ তো হচ্ছে গিয়ে তাদের যারা রিপ্রেজেন্ট করে, অর্থাৎ রাজনৈতিক দল, জনগণের সমর্থন অসমর্থন কিসের উপরে নির্ভর করে? অবশ্যই তাদেরকে যারা গাইডলাইন করবে, অর্থাৎ সেই রাজনৈতিক দল বলেন, নেতৃত্ব বলেন কিংবা সরকার বলেন, এটা খুবই মানে সহজ এবং খুবই আমি বলবো যে এটা কোনো জটিল বিষয় না। এরা খুবই আবেগ দ্বারা অনেকটা প্রভাবিত হয় তারা। এর পরে যেটা আসে, আপনি আমাদের যেটা বলছিলাম আমি, যে নিরাপত্তা এবং শরণার্থীর যে সংকট, সেইটা কিন্তু আপনাকে মোটা দাগে ভোগাবে যদি এমন হয়। যেমন ধরুন আমরা অনেক কিছুই এক ধরনের কেয়ারফুলি কেয়ারলেস একটা অ্যাটিটিউড করি সব সময়। ধরুন
আমাদের কিন্তু গত 1 মাসে যে ডেটা আমরা পাই 1 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আবার নতুন করে প্রবেশ করেছে। কাজেই এই রকমের 1,48,000 রাইট। তো কাজেই এইরকম যদি পরিস্থিতি হয়, আপনি একবার চিন্তা করে দেখুন যে বাংলাদেশের তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশে। এরপরে আসেন আপনি যে সামাজিক অস্থিরতা এবং যেটাকে আমরা বলি রিলিজিয়ান মিলিটেন্সি যেটা বলি, কিংবা রেডিকালাইজেশন। তো এই বিষয়গুলো হচ্ছে, এটা বাংলাদেশের বেলায় নয়, এটা আপনি আফগানিস্তানেও এটা বৃদ্ধি পাবে, আপনি পাকিস্তানেও বৃদ্ধি পাবে, ইন্ডিয়াতেও বৃদ্ধি পাবে, আপনার মিয়ানমারে বৃদ্ধি পাবে। আপনি বলছেন যে গোটা সাউথ এশিয়ার মধ্যে একটা অস্থিরতা বিরাজ করবে। এবং এই রিজিওনাল, এই কারণে তো জিওপলিটিক্যাল ইস্যুটা এই কারণে নিয়ে আসা হয় যে যখন আপনার একটা পার্শ্ববর্তী দেশ কিংবা আপনার মানে কি এটাকে বলে যে বর্ডারের যে কান্ট্রিগুলো রয়েছে আপনার সাথে, অর্থাৎ এরা যদি কোনো কারণে যুদ্ধ কিংবা বিগ্রহে জড়িয়ে পড়ে কিংবা পলিটিক্যাল কোনো আনরেস্ট হয়, সেক্ষেত্রে আপনি তো আক্রান্ত হবেন, এখানে তো আপনাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এখন আপনি বলতে পারেন যে এটা থেকে তাইলে আমরা ওয়ে আউট কি, আমরা বের হব কি? ওয়ে আউটের প্রসঙ্গটা আমরা পরে একদম শেষের দিকে আমরা আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। রাহিদ এজাজ ভাই, আসতে চাই পুশিনের প্রসঙ্গটি নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমাদের অধ্যাপক ফজলুল হালিম রানা স্যার বলছিলেন আপনার জায়গা থেকে, আপনি সংবাদ গণমাধ্যমের মানুষ, দীর্ঘদিন ধরে কূটনৈতিক প্রসঙ্গ নিয়ে কাজ করছেন এবং লেখালেখি করছেন, আমি যতটুকু জানি, আমরা সবাই আপনার লেখা পড়ি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে পুশিনের প্রসঙ্গ বিশেষ কোনো ইঙ্গিত বহন করছে কিনা, যে বিশ্লেষণ ফজলুল হালিম রানা বললেন, এর সাথে আপনার বিশ্লেষণটা দেখেন। আপনার নিশ্চয় মনে আছে যে 22 এপ্রিলের পেহেলগামের পরে আমরা হঠাৎ করে ইন্ডিয়ান মিডিয়াতে একটা নিউজ দেখলাম যে 1000 বাংলাদেশিকে, গুজরাট অবৈধ বাংলাদেশিকে ধরা হয়েছে, তাদের ব্যাপারে আলোচনা করছে, এটা সেটা। এখন আমি হয়তো ওই প্রসঙ্গ আমাকে না করলে আমি একটু বলবো যে কে জিতলো না জিতলো, আর মিডিয়া কিভাবে পেনিট্রেট করে, ইভেন সোশ্যাল মিডিয়া অনেক সময় ফেক নিউজ দিয়ে, ডিসইনফরমেশন দিয়ে, এবং গত 24 ঘন্টায় তাই ঘটেছে। এখন ইনিশিয়ালি মনে হচ্ছে যে 1000 খানিক বাঙালি গুজরাটে অবৈধ ধরা পড়েছে। এখন সেটা কি বাংলাদেশের নাগরিক নাকি বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিক? এবং পুরো জিনিসটা কিন্তু একটা হোক্স ছিল, সেটা পরে দেখা গেছে যে এত বিপুল সংখ্যায় আসলে গুজরাটে গেছে কিনা। এবং আস্তে করে তারা হাইপ যতটা তুলেছে, ঠিক তার চেয়ে বেশি দ্রুতগতিতে জিনিসটা পড়ে গেছে। তার মানে এই যে বাংলা ভাষা বাঙালি বলে বা বাংলাদেশি বলে যেটা বলা হচ্ছে, যে এটা আদত সেটা বাংলাদেশের নাগরিক ছিল না। যে পুশিন বিষয়ে আজকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যেটা বললেন, যে এই যে পুশিন করার চেষ্টা, একদিকে কাশ্মীরের আপনার পাকিস্তানে মিসাইল অ্যাটাক, তারপরে পাকিস্তান সেটা রিটালিয়েট করলো, এবং এই ধরনের একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে আমরা এটা ঘটতে দেখি। তো কাজে এখানে লার্জ স্কেল আপনার ইনফ্লাক্স হবে ইন্ডিয়া থেকে বা হবে না, যদিও হোমে একটা মিটিং ছিল, আইজিপি বর্ডারিং পয়েন্টগুলোতে এসপিদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে এসছে, প্রস্তুতি সভা হয়েছে। তো এই যে পুশিংটা লার্জ স্কেলে হবে, এটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, মানে আমি প্র্যাকটিশিয়ানের জায়গা থেকে যেটা দেখি। আর যদি বলেন যে আলোচনা থেকে 2-3টা ইস্যুতে আমি বলতে চাই, যেমন মানে এইটা কি ভারত কোনো মেসেজ দিল? আমি যদি একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করি, এটাকে আপনি মেসেজও ধরতে পারেন। সে ধরেন আমি যদি একটু প্রসঙ্গের বাইরে গিয়ে বলি, লার্জার কনটেক্সে জিওপলিটিক্স নিয়ে তো প্রফেসর আব্বাসি বললেন, তারপরে মেজর ডেলেজ খানও বললেন। আমরা অনেক সময় হয় কি পাজলগুলো মিলানোর চেষ্টা করে বা ডটগুলো মিলানোর চেষ্টা করলে ভালো। ধরেন 5 তারিখের পরে যে বিশাল পরিবর্তনটা বাংলাদেশে হলো, যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে একটা তো ভ্যাকুয়াম তৈরি হয়েছে। 15 বছর ধরে আমার বড় নেইবারের সাথে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের ডিনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। ভ্যাকুয়ামটা খুব ফাস্টার ওয়েতে নেওয়ার চেষ্টা করলো কি চায়না, পাকিস্তানে গিয়ে আসলো, টার্কি আসছে। তো অনেকের মনে হলো একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, হুট করে বসে আমি সিটে বসে গেলাম। নট লাইক দ্যাট। এই যে ভ্যাকুয়াম তৈরি হলে, এবং ভ্যাকুয়ামটা আগে পরে, এটা নিয়ে নিশ্চয় কাজ আছে। আপনার আজারবাইজানের বাকুতে আপনার ধরেন প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে প্রফেসর ইউনুসের দেখা হয়েছে, শেহবাজ শরীফের দেখা হয়েছে। আমরা যতটা তথ্য জানি, মাঝখানে দাঁড়িয়ে এরদোয়ান বাংলাদেশ এবং পাকিস্তানের নেতাদের হ্যান্ডশেক করে দিয়েছিলেন এবং বলছিলেন তোমরা যতটা পারো দূরত্ব কমাও কাছাকাছি। এই যে জিওপলিটিক্সের একটা ব্যাপার, এবং ডেলেজ খান যেটা বলছিল, নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট আছে, যুদ্ধটা কিন্তু শুধু ভারত আর পাকিস্তানে না। এবং সিপির একটা রিপোর্ট পড়ছিলাম, সেটা নিউ ইয়র্ক টাইমসও কোট করেছে, আপনার ডিফেন্সের রিলায়েবিলিটির দিকে একসময় যেটা আমেরিকা 38% ছিল, সোভিয়েত ইউনিয়ন সেটা এখন শিফট করে 80% ঝুঁকে গেছে আপনার আমেরিকার দিকে। ঠিক পাকিস্তানেরও তাই হয়েছে। তো এই যে শিফটিংটা, এবং ইন্টারন্যাশনাল রিলেশন বলেন, জিওপলিটিক্স বলেন, আমি প্র্যাকটিশিয়ার হিসেবে যেটা সবসময় বলে আসছি, এখানে দেখেন আবেগ অনুভূতির কোনো কিছু নাই, লাভ লোকসানের ব্যাপার। এবং দিন শেষে কিন্তু এখানে কেউ কাউকে না। এখন ধরেন 15 বছর একটা রেজিম টিকে থাকলো। আমি যদি 14 ইলেকশনে বলি,
সবাই ওয়ান সাইডেড ইলেকশনের ব্যাপার প্রচুর আপত্তি ছিল। ইভেন আমেরিকার মতো দেশ এত বোকার মতো বিশ্বাস করতো একটা মিড টার্ম ইলেকশন হবে। 6 মাস পর কি দেখলাম, সবাই ঝাঁপায় পড়লো যে কেকের পাইটা আমাকে নিতে হবে। 18-এ তাই করলো, ব্যালট সাফিং হয়েছে। তো সবাই তো যে যার মতো ভাগ করে নিতে চায়। আর বাংলাদেশ জিও পলিটিক্সের কথা বলেন, আমরা ইন্দো প্যাসিফিক নিয়ে অনেক কথা শুনি। বাংলাদেশের মতো একটা দেশ, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট মানলাম, তো এই জিও পলিটিক্সটাকে আমরা দেখছি জিও পলিটিক্যালি ইম্পর্টেন্ট, জিও পলিটিক্যাল। আসলে দেখেন দিন শেষে ওই যে দেনা পাওনার ব্যাপার। আপনি 16 থেকে 18 কোটি দেশের জনগোষ্ঠীর একটা মানুষ, অ্যারাউন্ড 40% হচ্ছে ইয়ত, মার্কেট স্টেবিলিটি, বাজার, তারপরে মডারেট মুসলিম, সব মিলে কিন্তু এখানে আছে। কাজে জিও পলিটিক্যালি আমি অনেক কিছু হয়ে গেছে। যেমন আমার কলিগরা যখন প্রশ্ন করে, আমরা যখন প্রশ্ন করি যে বাংলাদেশের রোল কি হবে, আরে ভাই বাংলাদেশ দেশ হিসেবে কত বড়, আমি তো টার্কি হই নাই, আমি তো চায়না হই না, নট ইভেন জাপান। আমি সেফ থাকার জন্য মেজর নাইম আশফাক বা মেজর ডেলিজ খানের দিকে ঠেলে দিয়েছিলাম, ওনারা বলুক যে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধটা কোন জায়গায় যাবে। এই জায়গাতে রাইট ভাই, আপনার আলোচনার সূত্র ধরে আমি একটু দর্শকদের উদ্দেশ্য বলতে চাই, আমি সাহস নিয়ে প্রশ্নটি করতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশ কি করতে পারবে, সেটা তো একটা প্রসঙ্গ আছে, কিন্তু এই দেশ আমাদের সকলের, আমরা দেশকে ভালোবাসি। সেই জায়গা থেকে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এই প্রসঙ্গ জায়গাটা কিভাবে দেখছেন? না আপনি দেখুন, আপনি স্টেটমেন্টগুলো বিরতির সময় আমি দেখছিলাম বিভিন্ন দেশের স্টেটমেন্টগুলো মোর অর লেস সবারটাই এক আছে, সংযম, উদ্বেগ ইত্যাদি ইত্যাদি। আপনি যদি টার্কি আর জাপান মেলান, খুব ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজটা কি, ইট লেটস টু রাইজ অফ অল আউট ওয়ার্ক, যেটা ওনারা দুজন কোনো না কোনোভাবে বলছেন। জাপানেরটা মিল হচ্ছে মে লিড টু ফুল স্কেল ওয়ার্ক, তার মানে তারা এক ধরনের অ্যাপ্রিহেনশন করছেন, বাকিরা মোটামুটি উদ্বেগ, হতাশা। ওই জায়গাতে আমি বলবো জাতিসংঘ যেখানে দাঁত নখ নেই এমন একটা অর্গানাইজেশন, দ্য সেক্রেটারি জেনারেল হয়ে কফি আনানের পরে আমি মনে করি যে গুতেরেস এমন একটা পার্সোনালিটি, সে ইউএনের এখনো যতটা যা কিছু আছে এটা বিকজ অফ অ্যান্টোনিও গুতেরেস। তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন উই কান্ট অ্যাফোর্ড অ্যানাদার ওয়ার। তো সেই জায়গাতে বাংলাদেশ কি করতে পারে, আমরা শান্তি চাইতে পারি, এর বেশি তো খুব বেশি মানে কোনো রোল প্লে করার। এর সাথে এটা একটু যোগ করি, সেটা হচ্ছে যে আবারও সেই কথা যে আসলে ব্যবহার কারো পক্ষে ব্যবহৃত হওয়ার কোনো দেখেন না। আমি তো অ্যাফোর্ড করি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি বা আমরা যদি কোনো প্রেশারের মধ্যে পড়ে, না প্রেশারের মধ্যে ডিপ্লোম্যাটিক কোনো প্রেশার বা ডিপ্লোম্যাটিক প্রেশার, ওয়েল আমি কি প্রেশার, আমি তো বুঝে গেছি, আমি একটু আগেই বললাম 5 তারিখের পরে ডিনামিক্সে চেঞ্জ হয়ে গেছে, ওই প্রেশার তো আমি এখন সাকাম করব না, দ্যাট ইজ রিয়ালিটি। ভাই আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, জি প্লিজ। সেটা হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে একটা ইন্টারিম গভর্নমেন্ট লিড করছে, এবং বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, ইন্টারন্যাশনাল এরেনায় বাংলাদেশের রোল কি হবে, তার অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে যে এই গভর্নমেন্ট কতটা শক্তিশালী। আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা যে বললেন যে 55 জন পুশিন হয়েছে, তার মানে কি আগে আইন উপদেষ্টা যে বলেছিলেন 26 লাখ আর এখন 26 লাখ 55 হইল, ঘটনা তো তাই। তো একদিনের নোটিশে যদি পাকিস্তান বলতে পারে, ইন্ডিয়া বলতে পারে যে অল ভিসা ক্যান্সেলড, গো আউট অফ মাই কান্ট্রি, বাংলাদেশ এখন কেন বলতে পারতেছে না? কারণ নির্বাচিত সরকার নাই, এনজিও গভর্নমেন্ট এই রিস্ক নিবে না, কদিন পর তাদের আবার এনজিওতে ফিরতে হবে। পলিটিশিয়ান যারা আমরা তো এই রিস্ক না, কিন্তু এই সরকার নির্বাচিত না হলে এই সরকারের প্রতি একটা জনসমর্থন বা রাজনৈতিক দলগুলোর একটা সমর্থন আছে। কিন্তু আমার প্রশ্নটা, আমি আপনাকে অনেক সমর্থন দিলাম, আমার প্রশ্নটা আপনি যদি মানে দ্য কল ইজ ইয়োরস, আমি আপনাকে অনেক সমর্থন দিচ্ছি, কিন্তু আপনি তো কল নিচ্ছেন না। না কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় আপনার কাছে, সেটি হচ্ছে যে সরকারি ক্ষমতায় থাকুক, সে যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় থাকবে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন, জনগণের নিরাপত্তার প্রশ্ন তাকে তো দেখতেই হবে, এটা তো সে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাহলে সেই প্রশ্নে বর্তমান সরকার পারবে না কেন? ম্যান্ডেট প্লাস কম্পালশন, এটা যদি আপনি সুযোগ দেন, আপনি প্রতিদিন আপনার কাছে ফিরছি, ভাইয়ের আলোচনাটা শুনে ফিরছি, প্রতিদিন কানের পাশে বলছেন যে নির্বাচন কবে, নির্বাচন কবে। এই গভর্নমেন্টের তো ম্যান্ডেটই নাই, বড় একটা চুক্তি করতে পারার কথা না তার, কারণ এখন একটা বড় চুক্তি করতে যাবে, দুদিন পরে যখন নির্বাচিত সরকার আসবে ন্যাচারালি চ্যালেঞ্জ করবে। আপনি এখন এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে দেখেন না, হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে কি একটা ভজগট লাগায় ফেলছে, আগের দিন এক কথা বলছে, পরের দিন আরেক কথা বলছে। এখানে যেটা দেখার বিষয়, যেমন হিউম্যানিটেরিয়ান করিডোরের প্রসঙ্গেই বলি আমি জানি না অফ টপিক হয়ে যাচ্ছে কিনা, আমাদেরকে দেখতে হবে যে আমাদের দেশে যে আটকে পড়ছে 8 লাখ থেকে 12 লাখ রোহিঙ্গা, তাদেরকে ফেরত নিবে কারা? এটা যদি আজকে আরাকান আর্মি বলে যে আমরা নিয়ে যাব, উই গো উইথ আরাকান আর্মি। আজকে যদি তাতমাদো বলে যে আমরা নিয়ে যাব, উই গো উইথ তাতমাদো। আজকে যদি ইউএন বলে যে ওকে আমরা দায়িত্ব নিচ্ছি, এই করিডোরটা করছি, তার বিনিময়ে তোমার এই 12 লাখ আমি ফেরত, আমার বেনিফিট কোথায় সেটা আমাকে এক্স্যাক্টলি, কান্ট্রি ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট অলওয়েজ।
জি আব্বাসী ভাই, পারভেজ করিম আব্বাসী ভাই, আপনি যুক্ত করতে চাচ্ছেন হ্যাঁ, যে আপনি বাকি বলেন সবার কথা থেকে ভেরি ইন্টারেস্টিং, উই ক্যান অলওয়েজ ডিফার ইন ওপিনিয়ন, বাট আমি এখানে একটা কথা বলি, ইসরায়েলের কথা একবার আসলো। কেন ইসরায়েল এত জনসমর্থন দিচ্ছে, মানে একমাত্র দেশে ওপেনলি দিচ্ছে? কেননা ভারতের মিলিটারি প্রকিউরমেন্টে আগে এককালে ছিল হচ্ছে রাশিয়ার উপরে, এখন 33% উপরে ইসরায়েল থেকে ওরা হচ্ছে আর্মস এন্ড ওয়েপন্স নেয়। তো তার জন্য ইসরায়েলের জন্য হচ্ছে ওরা হচ্ছে এরা হচ্ছে ডিরেক্টলি ওরা সাপোর্ট দিচ্ছে, আর ইনডিরেক্টলি কে সাপোর্ট দিচ্ছে এটা আবার খুব ইন্টারেস্টিং। এবার দেখুন, আমি আরো কিছু ইস্যু দিয়ে বলছি এখানে, ওটাতে আবার মোজাইক হয়ে যাবে। ইনডিরেক্টলি সাপোর্ট দিচ্ছে ইরান, কারণ ইরানের কাছে সবচেয়ে বেশি তেল চীনের পর নেয় হচ্ছে ভারত। এবং কিছুদিন আগে, 1 বছর আগে আপনি দেখেন যে সিস্তানে বালুচিস্তান, যে ইরানের যে একটা জায়গা থেকে ছিল ওখানে, এবং বালুচিস্তানে পাল্টাপাল্টি পাকিস্তান এবং ইরানের মধ্যে কিন্তু এখানে মিসাইল স্ট্রাইক হয়েছে। তো ইরান বহুদিন ধরে পাকিস্তানকে অভিযোগ করে হচ্ছে যে হচ্ছে সুন্নি জঙ্গি যারা আছে, যারা বালুচিস্তানে আছে, তাদের ওখানে পাকিস্তান এখানে আশ্রয় আছে। তো এটা নিয়ে কিন্তু ওদের মধ্যে একটা টেনশন আছে, এবং বালুচিস্তানের উপরে ওদের রাইভাল ক্লেমস আছে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনি যদি দেখেন, এখন আমরা এখানে একে একে আসি, আপনার এখানে বাংলাদেশের জন্য যে প্রবলেমগুলো আমি সামনে দেখছি, এবং এটা বোধহয় আই থিঙ্ক অনেকের এখানে চোখে পড়েছে। একটা কথা হচ্ছে যে 1907 সালে এখানে যে ইন্দাস যে এগ্রিমেন্ট, এটা কিন্তু এখন হচ্ছে ইন্ডিয়া আরবিট্রারিলি ক্যান্সেল করেছে। এবং এটা আমরা সবাই জানি যে এখানে পাকিস্তানে যে সপ্ত সিন্ধু সরস্বতী নদীতে তো বুঝেই গেছে, ইন্দাস, চেলাম আর জেনাব, এখানে ঝেলাম যেটা আছে, এর চেনাব যেটা, এই 3টা পাকিস্তানের পানি সাপ্লাই পায়, আর বাকি 3টা হচ্ছে রাভি, বেস আর সতলেজ। সমস্যা হচ্ছে ওয়াটার ওয়ার শুরু হয়ে গেছে, এবং অলরেডি ইসলামাবাদে কিন্তু পানি কমে গেছে। পাকিস্তানের জনগণ যেখানে 80% হচ্ছে পাকিস্তানি কৃষিকাজ, যেখানে পাঞ্জাবে যেটা সবচেয়ে লার্জেস্ট মানে মোস্ট প্রসপারাস এগ্রিকালচার প্রভিন্স, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে অন এই ভারত থেকে যে পানিটা, যেটা আরবিট্রারিলি এটা এখানে সাসপেন্ড করেছে। এখন এটা লিগালি করতে পারে না কিনা এটা আলাদা বিষয়, কিন্তু দেভ ডান ইট, কেন ওরা হচ্ছে ওখান থেকে ওদের পানিটা এখানে যাচ্ছে। কিন্তু এর সাথে আরো ডেঞ্জারাস একটা জিনিস আছে আমাদের সামনে। মোদি, প্রাইম মিনিস্টার মোদি যখন এখানে বললেন ভারতের যে আমরা কিন্তু আমাদের প্রতিবেশীদেরকে, যারা আমাদের মতো ভাবপূর্ণ না, ফ্রেন্ডলি না, তাদের কিন্তু উই রিজার্ভ দ্য রাইট যে কোনো সময় আমরা পানি বন্ধ করে দেওয়ার। দেখুন, মানুষ কিন্তু অ্যানালিস্টরা আমরা মনে করছি যেটা পাকিস্তানের জন্য ওটাই হয়েছে, কিন্তু সামনে এটা কি টেমপ্লেট হবে ওয়াটার ওয়ার হিসাবে? কারণ আমাদের তো 52 to 54 হচ্ছে অভিন্ন নদী আছে, এবং এটা কিন্তু সামনে কিন্তু এটা প্রেসার ট্যাকটিক হিসেবে কাজ করবে নাকি। দায়িত্ব নেওয়ার পরে যে বন্যা পরিস্থিতি আমরা মোকাবেলা করলাম, একই জিনিস এখন পাকিস্তানের সাথে ওখানে হয়েছে। ওরা এখন বলছে যে হাইড্রোলজিক্যাল ডেটা দিবে না। এবং আমাদের আবার আরেকটা সমস্যা আছে, আমি মানে সমস্যা তো শেষ নাই। আপনি যদি এখানে চিন্তা করেন হচ্ছে যে আমরা বলে যতই সম্পর্ক খারাপ হোক, আপনি যেখানে বললেন এখানে আমাদের অর্থনৈতিক কম্পালশন আছে, কেন আমাদের যে সবচেয়ে মানে আমাদের সবের ধন নীলমণি আমাদের রেডিমেড গার্মেন্টস, যেটা আমাদের 84% হচ্ছে আমাদের রপ্তানির মধ্যে হয়, এখনো কিন্তু অনেক অংশে আমরা কিন্তু হচ্ছে ইন্ডিয়া থেকে কিন্তু হচ্ছে ওই আপনাদের ওদের যে কটন ইয়ার্ন, এটা কিন্তু আমরা এখানে ইম্পোর্ট করি, যদিও বা কমে গেছে, এখনো কিন্তু আমরা $1.6 বিলিয়ন মতো ইম্পোর্ট করি। এখন কিছুটা ওদের উপর রিলায়েন্স কমানোর জন্য কিন্তু আমরা পাকিস্তান থেকে করার জন্য আমরা এটা এখানে করেছিলাম। এখন তো আপনার ওভারফ্লাইট এখানে বন্ধ হয়ে গেছে, এবং যদি এরকম সমস্যা বেশি হয়, করাচি পোর্টে কিন্তু ওরা হচ্ছে এটা ব্লক করার চেষ্টা করবে। তো সুতরাং আমাদের যে উভয়, এবং আমাদের আরেকটা প্রবলেম যেটা মাথায় আসেই নাই, মিডল ইস্টে যে আমাদের প্রবাসী ভাইরা যাচ্ছে, এখন তো আমাদের ফ্লাইটগুলো রিরাউট করতে আমাদের আরো আমাদের খরচ কতগুণ বেড়ে যাবে, হজের সিজন কিন্তু আমাদের মাথায়। এবং 4 নম্বর, আমাদের এখানে সরকারে, এখানে অন্তর্বর্তীকালীন সরকার হোক বা পলিটিক্যাল সরকার হোক, দায়িত্ব তো আছে। আমাদের এখন খোঁজ নিতে হবে যে অ্যাকচুয়ালি পাকিস্তানে আমাদের কতজন বাংলাদেশি নাগরিক ওখানে স্ট্যান্ডার্ড আছে, কারণ এখন তো হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান থেকে পিপল টু পিপল কন্ট্যাক্ট বেড়ে গেছে। এবং 5 নম্বর, যদি আপনি জাস্ট একটু আমাকে জাস্ট এখানে একটা বলেন, মিলিটারি প্রিপারেডনেস ইজ ভেরি গুড। আই অফকোর্স, মানে এটা তো মিলিটারি ইজ দ্য ফার্স্ট লাইন হচ্ছে অফ ডিফেন্স, কিন্তু কিভাবে করবেন? আমাদের কোমর ভেঙে গেছে। 15 বছর অর্থনৈতিক এখানে দুরবস্থার জন্য আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের ম্যাক্রো পভার্টি আপডেট, এটা আমার আপনার বানানো না, 37 বছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার সবচেয়ে সর্বনিম্ন এখন। 30 বছরে হচ্ছে যে আপনার যে দারিদ্র নিরসন, এই প্রথমবার যে দারিদ্রতা নিরসন হয় নাই। 9.7% লোক হচ্ছে অতি দারিদ্র, 23% লোক হচ্ছে দারিদ্র সীমার মধ্যে, এবং আমার মূল্যস্ফীতি হচ্ছে 9.16% সরকারি হিসাব, এবং সরকারি হিসাব। এবং IMF এর কাছে কিন্তু আমাদের মুদ্রানীতি আমরা কিন্তু বন্ধক দিয়ে আসছি, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, দ্যাটস হাউ ইট ইজ ওয়ার্কস। এবং 4র্থ এবং 5ম কিস্তি আমরা পাবো না কিনা আমরা জানি না, আমরা কিন্তু মাল্টিল্যাটারাল ফাইন্যান্সিয়াল প্রেসক্রিপশন না শুনলে সেই প্রিপারেডনেসের জন্য আমরা পাবো কি করে? এর মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে গোদের উপর বিস্ফোরণ হচ্ছে রোহিঙ্গা শরণার্থী।
এখন এই রোহিঙ্গা শরণার্থী দিয়ে যে যদি আমরা করতে চাই, এটা আপনি করিডোরের এই বিষয়টা জাস্ট উঠে আসছে বলে বলছি, ইট ইজ ভেরি গুড, কিন্তু আমরা উই হ্যাভ লস্ট দ্য মোমেন্টাম এন্ড দ্য টাইমিং। এটা করা উচিত ছিল 4-5 বছর আগে। জি, পারভেজ করিম আব্বাস, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু অনেকক্ষণ ধরে শুনছি না, নাঈম আশফাক চৌধুরী স্যারের কথা শুনতে চাই। আপনার কাছে আসতে চাই যেটি এই যে পুশিনের প্রসঙ্গ, সীমান্তে সুরক্ষা বা নিরাপত্তার প্রশ্ন, বা সীমান্তে আমাদের যে নাগরিকরা আছে তাদের মধ্যে স্বস্তি তৈরি করা, এবং যুদ্ধের প্রস্তুতির একটা প্রসঙ্গ নানাভাবে রাজনৈতিকভাবে সরকারের পক্ষ থেকেও আলোচনা আসলো। তো এই ধরনের পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী বলি বা সামরিক বাহিনীর যে প্রস্তুতি বা তার আয়োজন এবং সতর্কতার জায়গাগুলো, সেই জায়গা থেকে আমাদের অবস্থা কিভাবে দেখছেন? পাশাপাশি এই প্রশ্নটি একটু যুক্ত করে দিই, একটা প্রশ্ন রাহিদ ইজাজবের কাছে করেছিলাম, আবার শুনবো তার কাছ থেকে, যে বারবার সরকারের পক্ষ থেকেও প্রক্সি ওয়ারের কথা বলছে, বাংলাদেশ কারো পক্ষে থাকবে না, কারো পক্ষে প্রক্সি ওয়ার করবে না। এই কথাগুলো বলা মানে কি, এর ভিতরে কি আছে? আমি সবসময় একটা জিনিস বলার চেষ্টা করি, যে কোনো অবস্থাতেই যেন যুদ্ধটাকে আমার নিজের ঘরে না নিয়ে আসে, এটা জরুরি। তো এই নিজের ঘরে কখন আসবে? যখন আমি আমার স্টেটমেন্টস, অ্যাকশনস, অ্যাক্টিভিটিস এগুলো যখন একটা পক্ষপাতিত্ব করব, তখনই একটা সম্ভাবনা আমার আসে। এটা ছাড়াও অনেক সময় আবার প্রভোকেটিভ বিভিন্ন ধরনের কাজের কারণেও কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, আমি না চাইলেও চলে আসে আমার ঘরে। তো সেই জায়গা থেকে একটু সতর্কতামূলক অবস্থান আমাদের নেওয়া দরকার, স্পেশালি ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। তো যে সতর্কতামূলক স্টেটমেন্ট আজকে দেখলাম আমাদের মাননীয় খলিলুর রহমান সাহেব, উনি যেটা বললেন, এখন পর্যন্ত ঠিক আছে। ফরেন মিনিস্ট্রি ডেফিনেটলি মানবতার পক্ষে কথা বলবেন, সত্য ন্যায় নিষ্ঠার পক্ষে কথা বলবেন। কোনো সাইড এখন পর্যন্ত যেন না নেই এবং যুদ্ধটাকে আমার নিজের ঘরে যেন না নিয়ে আসে, এই চেষ্টা এখনো চলা উচিত। কিন্তু এই জায়গাতে স্যার একটা প্রশ্ন আমরা শুনবো আপনার পরবর্তী আলোচনা, যে বাংলাদেশের যে এই 53 বছরের যে ইতিহাস এবং এই সাউথ এশিয়ায় তার যে অবস্থান এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক, কিংবা এই 53 বছর ধরে পাকিস্তানের সাথে যে সম্পর্ক, সে সম্পর্ক যে কন্টিনিউ করেছে বা ধারাবাহিকতা রেখেছে, তার প্রেক্ষাপটে বাংলাদেশ কতটা বস্তুনিষ্ঠ কিংবা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবে, এই প্রশ্ন কিন্তু আছে। রাইট, আপনি বলেছেন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক। অনেকে আবার বলতে চায় যে সরকারের সাথে পাকিস্তানের সম্পর্ক। আচ্ছা, মানে দুইটার মধ্যে আমি একটু পার্থক্য তো অবশ্যই আছে। একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, সরকারের সাথে সরকারের সম্পর্ক। হ্যাঁ, তো আমরা যেটা দেখেছি বিগত সরকারের সময়, এটা কি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক, নাকি বাংলাদেশে যে সরকার ছিল সেই সরকারের সাথে পাকিস্তানের সম্পর্কটাকে আর্কিটেক্ট করা হয়েছে? তো ওইটা কি রিয়েল সম্পর্ক কিনা, দ্যাট ইজ অলসো এ কোয়েশ্চেন। কিন্তু বাংলাদেশের জন্য যে সম্পর্কটা তার নেইবার বলেন, রিজিয়ন বলেন, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের সাথে করা উচিত, একমাত্র লক্ষ্য হওয়া উচিত ন্যাশনাল ইন্টারেস্ট। আচ্ছা, আমার জাতীয় স্বার্থ যেখানে সমুন্নত হবে, যেখানে আমি আমার জাতীয় স্বার্থ অনুযায়ী আমি লাভবান হব, সেই দিকেই আমার যাওয়া উচিত। এবং সব জায়গায় যে আপনি একদম শতভাগ লাভবান হবেন এটাও যেমন সত্য নয়, আবার অ্যাট দ্য সেম টাইম তখন আপনাকে ওয়ে আউট করতে হবে যে আমি এই জায়গাতে 65 পাই, এখানে আমি 50 পাই, তো আই শুড গো প্রেফারেবলি টু 65 রাদার দেন 50। তো এই যে ক্যালকুলেশনগুলো, এই ক্যালকুলেশনগুলো মানে একটা ডিপ্লোম্যাটিক দর কষাকষি, সব কিছু, শুধুমাত্র ডিপ্লোম্যাটিক নয়। এইখানে দেখেন আপনার ইকোনমি উইল কাম ইন, ট্রেড কমার্স উইল কাম ইন, ফিউচারিস্টিক, শুধু নিজের দেশ নয়, অন্যান্য দেশের যে সকল, সে ফর এক্সাম্পল আমি যদি বলি BRI এবং IPS দুটো স্ট্র্যাটেজি ইন প্লেস, দুইটা পাওয়ার, রিজিয়নাল গ্লোবাল পাওয়ার, দে আর প্লেয়িং। আপনি কার দিকে যাবেন? আপনি যদি BRIর দিকে যান, IPS উইল বি ভেরি আনহ্যাপি। তো আপনাকে এ স্মল স্টেট হিসাবে ইউ হ্যাভ টু মেক এ ব্যালেন্স, যে আমি যে কাজটা করব, আমি চায়নাকে যেমন রাগান্বিত করতে রাজি নই, এট দ্য সেম টাইম রাগান্বিত করতে পারবো না, এট দ্য সেম টাইম আই ক্যানট সার্ভাইভ
অ্যান্টাগনাইজিং ইউএসএ। কিন্তু ব্যালেন্স করতে গেলে এখানে যে সমন্বয়ের প্রশ্ন আসে সেটা তো বাংলাদেশ খুব ভালোভাবে করতে পারে নাই, উদাহরণ তো নেই। ব্যালেন্স করতে গিয়ে বিপদে পড়েছে, দেশকে বিপদে ফেলেছে, মানুষকে বিপদে ফেলেছে। এখন এই ভারত পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গে বড় শক্তিগুলোর সাথে সে ব্যালেন্স করতে গিয়ে বা একটা নিউট্রাল পজিশন ধরে রাখতে গিয়ে কূটনৈতিকভাবে বুদ্ধিমত্তা দিয়ে, দূরদর্শিতা দিয়ে সেটি আসলে সে পারবে নাকি আবার নতুন করে কোনো শঙ্কা ডেকে আনবে? পারবে কিনা জানি না, বাট চেষ্টা করতে হবে। কিন্তু লক্ষ্য থাকবে ওইটা, যুদ্ধ যেন আমার ঘরে না আসে। এবং আরেকটা হলো, সকল সময় আন্তর্জাতিক সম্প্রদায় যে কথাগুলো বলছে, যদিও আমরা সবাই একই কথা বলছি যে নখদন্তহীন জাতিসংঘ, বাট জাতিসংঘ ম্যাটার্স। আমরা যে কখনো 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 এইটা ম্যাটার করে। আপনি কখনো ইগনোর করতে পারবেন না যে নিরাপত্তা পরিষদ, তাকে আমি কমপ্লিটলি ইগনোর করে ফেলবো, একেবারে বাইপাস করে আমি একটা নতুন একটা ওয়ার্ল্ড তৈরি করে ফেলবো, এটাও সম্ভব না। আবার সেই সাথে আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, যেটা বেরি বোজেন একটা থিওরি দিয়েছেন, রিজিওনাল সিকিউরিটি কমপ্লেক্স থিওরি বলেছেন। সেইখানে বলেছেন যে 1991-এর পরে পোলার ওয়ার্ল্ড থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ড বা রিজিনাল যে পাওয়ারগুলো আছে, দে উইল প্লে মোর ডমিনেন্টলি ইন রিজলভিং দ্য রিজিনাল ইস্যুস। তো এই যে রিজিনাল ইস্যুগুলো, যেমন এখন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এইখানে রিজিনাল পাওয়ারদের যে ইনফ্লুয়েন্স থাকবে বা যে ডমিনেন্স থাকবে, সেটা গ্লোবাল পাওয়ারের থাকবে কিনা এটা নিয়ে উনি কিন্তু সন্দেহ প্রকাশ করেছিলেন। তো আমরা ওইটারও কিছু অংশ দেখছি। ব্যর্থতা যদি বলেন, আমি বলবো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্টেট এবং নন স্টেট অ্যাক্টর্স যারা আছেন, নন স্টেট বলতে আমি বলতে চাচ্ছি সে UN, EU, YC and others. Our state তো ডেফিনেটলি US and EU and others. So তাদের আমি এক ধরনের ব্যর্থতা আমি দেখতে পাচ্ছি। 22 তারিখে পেহেলগামের ইনসিডেন্টটা হলো, তারপরেই যখন পাল্টাপাল্টি স্টেটমেন্টগুলো আসছে, তখন আরো সতর্ক হওয়ার দরকার ছিল, আর স্ট্রংলি আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু এই জায়গাটা আপনি যথার্থই বলেছেন, মানে সেটা হচ্ছে যে নন স্টেট অ্যাক্টর যারা আছে বা এজেন্সি যেগুলো আছে, সেটা তো কোনো না কোনো স্টেটের পারপাস সার্ভ করে, তো সেই প্রসঙ্গে তারা তো তার মতো করে এগোবে। জি, তারপরেও তো মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, যারা সুপার পাওয়ার্স অথবা গ্লোবাল পাওয়ার্স আছে, তাদের স্বার্থগুলোই সাধারণত কে টাকা দেয়, কে ফান্ড করে, তার উপরে সে তো কথা বলে, বক্তব্যের ধরন চেঞ্জ হয়ে যায়। জি জি, অ্যাবসলিউটলি ওরকম হয়। বাট নন স্টেট অ্যাক্টরদের অ্যাকশনস বা অ্যাক্টিভিটিসকে আমি কোনোভাবেই একেবারেই উড়িয়ে দিতে চাই, দেওয়ার সুযোগও নেই। আমি স্যার এখনই শেষ মন্তব্য আপনার কাছ থেকে শুনছি না, আমি একটু রাহিত এজাজ ভাইয়ের কাছে আবার ফিরতে চাই, শেষ মন্তব্য শুনতে চাই। বিশেষ করে এভাবে প্রশ্নটি রাখছি যে আমাদের ভালো থাকার উপায় কি, আপনি কি ভাবছেন? না, আমি প্রফেসর করিম আব্বাসী, মেজর নাইম আশফাক যেটা বলছিলেন, জি, একটা জিনিস কি, ওই যে ভালো থাকা, প্রথম কথা হচ্ছে জিনিসটা আমি আমার দিকে আনছি কি আনছি না, সেটা একটা বড় ইস্যু। আর ওই যে ব্যালেন্স বলেন না, ব্যালেন্স আমার কাছে মাঝে মধ্যে খুব ক্লিশে শোনায়। আমি বরঞ্চ এভাবে হেজ বুঝি, একটু আগাবো একটু পিছাবো। ফর এক্সাম্পল, আমি একটু অনেকটা কেস স্টাডি দিয়ে বলি। 2016 সালের অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে এলেন। আমরা রিলেশনশিপের জয়েন্ট স্টেটমেন্টে কি লিখলাম, এলিভেশন করে স্ট্র্যাটেজিক কোঅপারেশন। তো স্ট্র্যাটেজি বললে ডিফেন্সের একটা নুয়ান্স চলে আসে, এবং আবার বললাম স্ট্র্যাটেজিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আসলে স্ট্র্যাটেজি বললে তখন মনে আছে নিশ্চয়ই সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন যে ডিফেন্স আছে, আবার ফরেন অফিসের দিক থেকে বলা হলো ডিফেন্স নাই। এসেনশিয়ালি স্ট্র্যাটেজি মানে ডিফেন্স আছে। তারপরে দেখুন, ওই ভিজিটের পরপরই চীনের থেকে কেনা সাবমেরিনগুলো ডেলিভার হয়েছিল। এই সাবমেরিন কিন্তু আরো 3 বছর আগে অর্ডার দেওয়া হয়েছিল। জি, তো এই ডেলিভারির পর চীনের, আমি ইন্ডিয়ার একটা রিয়াকশন দেখলাম, ডিফেন্স প্যাক্ট হলো, এবং আমরা ডিলেডালি করে ইন্ডিয়ার সাথে ডিফেন্স প্যাক্টও গেলাম। একেবারে শেষ লাইনটা, এই শেষ লাইনটা হচ্ছে কি, আপনি ব্যালেন্স করতে যদি যান, ন্যাশনাল ইন্টারেস্টটা দেখবেন, কিন্তু সেটা না দেখে সরকার, ব্যক্তি তার স্বার্থে যদি করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার স্বার্থটা যে সেখান থেকে বিপদ উৎপাদন হতে। অসংখ্য ধন্যবাদ ডিলাইস খান। যে আমি আমার কনক্লুডিং রিমার্কে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে সতর্কবাণী, আমি ওখানে আসবো, কারণ ভারত পাকিস্তানে কি হচ্ছে আমরা অবশ্যই অবজার্ভ করব, বাট উই মাস্ট রিমেইন কশাস এন্ড অ্যালার্ট হোয়াট উইল হ্যাপেন ইন বাংলাদেশ। প্রক্সি ওয়ারের এই প্রসঙ্গটি আমি আপনার কাছে প্রশ্ন হিসেবে রাখছি, এই প্রসঙ্গ বারবার আলোচনা আসে কেন বাংলাদেশে? বাংলাদেশের ক্ষেত্রে প্রক্সির ইস্যু নাই, প্রক্সির ইস্যু আছে হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার এগেইনস্টে প্রক্সি ওয়ার করে। এই বিভিন্ন ধরনের, আমাদের এখানে এই আলোচনাটা হয় কেন? না, আমাদের এখানে খুব কম প্রক্সি হয়, যেমন কিছু চিটং হিল ট্র্যাক্সের ওই জায়গায়
ইন্ডিয়ানরা কিছু যে সংঘ আছে ওদেরকে পাঠায়। বাট প্রক্সির পাশাপাশি আমি যেটাতে মানে পন্ডার করবো সেটা হচ্ছে যেহেতু কনক্লুডিং রিমার্ক বলছেন, সো আমি খুব বেশি সময় পাবো না, বাট আমি এটার ব্যাপারে সবার একটু সচেতনতা আশা করব। জি, সেটা হচ্ছে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে পাক ভারতে যুদ্ধ হচ্ছে, আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, এবং প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আধা আধি প্রস্তুতি নেওয়া যাবে না, পূর্ণ প্রস্তুতি নিতে হবে। সাথে সাথে আমাদের যারা ফেসবুক জেনারেলস আছে, তারপরে অন্যান্য যারা আছে, তারা খুব কুইকলি ডিডাকশন ড্র করে ফেলে যে 1 ডজন রাফাল কিনতে হবে, 2 ডজন J-10 কিনতে হবে, আর মনে করেন যে হালিখানেক সাবমেরিনকে নিয়ে আসতে হবে, দেন ইউ আর প্রিপেয়ার ফর ওয়ার, নেক্সট ওয়ার। ওকে ভাই, যেটা বললেন ওয়াটার ওয়ার আসতেছে, ইন্দাস নদীর পানি বন্ধ করছে বলে ইন্ডিয়া আর পাকিস্তান যুদ্ধ করতেছে আজকে। আমাদের 54টা নদীর পানি বন্ধ করে দিয়ে রাখছে, তার ভিতরে 53টা নদী যেটা আছে, যেটা বাংলাদেশ থেকে উৎপন্ন হয়ে ইন্ডিয়াতে গেছে, ফেনী নদী, সেটার পানিও পুরোটা নিয়ে চলে গেছে। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যখন বলতেছে প্রধান উপদেষ্টা যে বি প্রিপেয়ার ফর ওয়ার, আমরা কেন ভাবতেছি যে মিলিটারি প্রিপারেশনের কথা বলতেছে? হোয়ার ইজ আওয়ার পাবলিক প্রিপারেশন? আজকে যদি ওয়ার ডিক্লেয়ার হয় এই জায়গায়, আপনার এই অনুষ্ঠান আপনি কোথা থেকে সম্প্রচার করবেন? আর ইউ মেকিং এ রিহার্সাল? নো, সেটা তো একটা ত্রাহি অবস্থা শুরু। নো, ইউ নিড এ প্রিপারেশন। তো হেড অফ দ্য স্টেট অলরেডি বলে দিচ্ছে যে ইউ টেক প্রিপারেশন। চিন্তা করেন, এখানে যদি টেক প্রিপারেশনের কথা বলে, একটা এয়ার স্ট্রাইক হয়, এয়ার স্ট্রাইক হলে পরে কি হয়? এটা সাইরেন বাজে। কই সাইরেন? আমাদের নগর পিতারা তো এখন ঘুমাচ্ছেন। তার মানে ওই যে কিছুক্ষণ আগে আমি স্যারকে বলতেছিলাম যে যখন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বললো যে দ্য নেশন মাস্ট গেট প্রিপেয়ার ফর ওয়ার, ওরা চিনি খাওয়ানো কমে দিল, কারণ চিনি ইম্পোর্ট করে আনতে হয় এবং ওই জাহাজগুলো তারা ওয়ারে পড়ে দিচ্ছে। আমাদের দেশে আমরা এই জিনিসটা তুলে দিচ্ছি এতে। আমি শুধু লাস্ট লাইন, ইফ দ্য হেড অফ দ্য স্টেট হ্যাজ সেইড দ্যাট গেট প্রিপেয়ার ফর ওয়ার, ইমিডিয়েটলি তরুণ যারা আছে ওদেরকে মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা শুরু করা উচিত। জি, অসংখ্য অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, এখানে আমি বলবো যে মোরলেস আমরা ডিফারেন্ট ট্যানজেন্টে গেলেও দেশের স্বার্থে আমরা সবাই কথা বলছি, এটার ব্যাপারে আমাদের এগ্রিমেন্ট আছে। একটা কথা হচ্ছে উর্দুতে ছোট করে বলি, বেগানা শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, মানে হচ্ছে যে বাইরের এখানে হচ্ছে ঝামেলা, এটা আমি মাথায় তুলে আনছি। ভারত পাকিস্তান 70 বছর ধরে একজন আরেকজনের খোঁচাতে ওস্তাদ হয়ে গেছে। আমরা আইদার আওয়ামী লীগের আমলে নিয়েছিলাম হচ্ছে প্রত্যক্ষভাবে ভারত যদি বলে লাফা, আমরা হচ্ছে এখানে হচ্ছে 10 ফিট লাফ দিতাম। আর এখন হচ্ছে এখানে ভারতের প্রতি বিদ্বেষের জন্য পাকিস্তানের সবকিছু আমরা বলছি ভাই আমাদেরকে জড়াও, দুইটার মধ্যে আমাদের জড়িয়ে লাভ নেই। আমাদের মাঝখানে যে চাপটা হবে, ডক্টর ইউনূস বলছে যে হার্ড টাইমস আর কামিং। ওয়ার মানে তো শুধু মিলিটারি ওয়ার না, আমাদের রেডিমেড গার্মেন্টসে এখানে হচ্ছে সোর্সিংটা কোথা থেকে হবে যদি ইন্ডিয়া পাকিস্তান থেকে না আসে? দ্যাট ইজ আওয়ার মেইন স্টে। মানে আরএমজিতে আপনি বলছেন যে দাড়ি না পড়লেও একটা কমা সেমিকোলন পড়বে, অলরেডি তো পড়ে গেছে 10% তো বেসলাইন ট্যারিফ, এবং এর জন্য বেসলাইন ট্যারিফের জন্য চীন এবং ভারত কিন্তু এখন তাদের মধ্যে ডিফারেন্সটা কমিয়ে ফেলেছে। এখন দেখেন পাকিস্তানের প্রতি কিন্তু ওদের এবার কিন্তু এখানে সুরটা নরম করেছে, কিন্তু ওরা কিন্তু ইনডিরেক্টলি সাপোর্ট করেছে। কিন্তু আমাদের জন্য যেটা হচ্ছে কি, আমাদের ন্যাশনাল ইউনিটি দরকার এবং আমাদের ডিফারেন্ট সিনারিজ। নো ওয়ান ইজ আ পার্মানেন্ট ফ্রেন্ড, no one is a permanent enemy, only our national interests are permanent. আব্বাসী, শেষ লাইন কি বলবেন? আমাদের পার্মানেন্ট ইন্টারেস্টে আইডেন্টিফাই করে ওটার উপর ন্যাশনাল কনসেনসাস হতে হবে, নো ম্যাটার হোয়াট টাইপ অফ গভর্নমেন্ট। অসংখ্য ধন্যবাদ। রেজাউল করিম ভাই আসতে চাই, আপনি বাংলাদেশের ভূমিকা নিয়ে যোগ করতে চাচ্ছিলেন, এটা দিয়ে শেষ মন্তব্য শুনবো আপনার। আচ্ছা, একটু সময় আমাকে দেওয়া লাগবে। বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন সবচেয়ে বড় হুমকি যেটা আপনার এই মুহূর্তে মোদি যে ন্যারেটিভটা পাকিস্তান নিয়ে তৈরি করেছে, সেম একটা ন্যারেটিভ সে বাংলাদেশ নিয়ে করতে পারে। কারণ মোদি এখন চাইবে তার নিজের স্বার্থ নিয়ে আগাইতে, তার অ্যাটেনশনটা বিভিন্ন দিকে নিতে চাইবে। তো বাংলাদেশে অলরেডি বর্ডার এরিয়াতে যে আপনার পুশ একটা ইফেক্ট চলছে, এই জায়গাটা আমাদের সতর্ক হওয়া দরকার। আমাদের লোকাল ইন্টেলিজেন্স তথা আমাদের ল এনফোর্সিং এজেন্সি, আমাদের প্যারামিলিটারি ফোর্স, স্পেশালি বিজিবি, পুলিশ, তাদেরকে একটা সতর্ক অবস্থানে যাওয়া উচিত, যাতে এমন কোনো ঘটনা না ঘটে যেটাকে একটা জঙ্গি ন্যারেটিভ দিয়ে কিছু একটা করা সম্ভব। আচ্ছা, আরেকটা বিষয় আসি, বাংলাদেশের আমার ভূমিকা নির্ণয় করার পূর্বে আগে আমাকে বুঝতে হবে বাংলাদেশের রিসোর্স কি, মানে একটা আছে না সোয়াট অ্যানালাইসিস মতো, আমার এখানে শক্তি কি, আমার দুর্বলতা কি। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসোর্স হচ্ছে জিও পলিটিক্যাল লোকেশন, এটা বাংলাদেশের অনেক বড় একটা শক্তি। আমি একটু শেষ করে দেবো। আর আমাদের ম্যান পাওয়ার, তো আমাদের অ্যাকচুয়ালি এটাকে কাজে লাগানো উচিত, এবং বিশেষ করে ভারতের যে আমরা ভারতের প্রতি নির্ভরশীলতা, এটা কমানোর জন্য যেটা হচ্ছে আমাদের যে নদীগুলো,
এই জায়গাগুলোতে আমাদের অ্যাটেনশন দেওয়া দরকার এবং আমাদের বর্ডার এরিয়াতে আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি সঠিক ভূমিকা নিতে পারি, বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের এখন জিয়াউর রহমানের মতো একটা ভূমিকা নেওয়া উচিত, যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নন স্টেট অ্যাক্টরস গুলো যারা আছে তাদেরকে কিন্তু ইনফ্লুয়েন্স করার মতো তার একটা ক্যাপাসিটি আছে। বাংলাদেশ কখনো স্টেট অ্যাক্টরস যারা যেমন ইউনাইটেড স্টেটস, তারপরে ফ্রান্স, তাদের মতো ইউএনের মতো অর্গানাইজেশনকে টাকা পয়সা দিতে পারে, ফাইন্যান্স করতে পারে। আমি একটা প্রশ্ন করছি, সেই প্রশ্ন একেবারে এক লাইনে শুনতে চাইবো, একটা মানে বিস্তারিত শুনতে পারলে খুব ভালো হতো। সেটা হলো যে এই প্রশ্নে রাজনৈতিক সমঝোতা থাকবে কিনা, রাজনৈতিক দলগুলোর মধ্যে পলিটিক্যাল কনসেনসাস কি থাকবে? এখানে এই জায়গাটায় একচুয়ালি এক কথা যে বলি যে আপনি যদি এটাকে এটাকে আপনি আনতেও পারেন আবার আনতেও পারেন না, কারণ হচ্ছে একচুয়ালি আমরা চাচ্ছি কি, আমরা কি চাচ্ছি, কারণ আমি একভাবে বললাম কিন্তু আমার চাওয়াটা ঠিক করতে পারলাম না, আমাদের একচুয়ালি চাওয়াই তো ঠিক করতে পারিনি আমরা, এখন আমাদের অবজেক্টিভ গুলো ঠিক করতে পারিনি। আর একটা কথা হচ্ছে যে আমাদের সরকার, এই সরকার যদি সত্যি দেশের জন্য কাজ করতে চায় তাহলে এই সরকার কেন একটা জাতীয় সরকার গঠন করছে না? তারা কেন একটা দোদুল্যমান অবস্থায় আছে? হয় নির্বাচন দিবে, না হয় জাতীয় সরকার গঠন করবে। আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আরো আলোচনা করবো। অসংখ্য ধন্যবাদ নাঈম আশফাক চৌধুরী স্যার, শেষ মন্তব্য কি বলবেন খুব ছোট করে? সবার সাথে আমিও একমত যে আসলে ন্যাশনাল ইন্টারেস্ট, ডেফিনিশন অফ ন্যাশনাল ইন্টারেস্টটাকে যদি ডিফাইন করতে পারি তাহলে সবার জন্যই মঙ্গল হয় আর কি, যে কোনটা আমার ন্যাশনাল ইন্টারেস্ট। যে প্রশ্নটা আপনি একটু আগে করছিলেন যে রাজনৈতিক দলগুলো একমত হবে কি হবে না, এই রাজনৈতিক দলগুলো একমত হবে যদি আপনি ডেফিনেশনটা যদি ঠিক করে ফেলতে পারি যে আমি আমার জাতীয় স্বার্থ এইটার ক্ষেত্রে আপনারা সবাই একমত কিনা। তো আমাদের জাতীয় স্বার্থের ডেফিনেশনটা তৈরি করা উচিত, এন্ড এভরিওয়ান শুড ওয়ার্ক টু গেট দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। ওইটা তৈরি না করলে যে যার স্বার্থ নিয়ে কাজ করবে, যে অধ্যাপক ফজলুল হালিম রানা স্যার, আপনার আলোচনা দিয়ে শেষ করবো এবং বাড়ি ফিরবো। বলুন, আমরা আশার কথা শুনতে চাই। না, আসার কথা আমার কাছে যেটা মনে হচ্ছে, আসলে সারা পৃথিবীতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে কিছুদিন পরে পরে বা কিছু বছর পরে পরে যুদ্ধ কিন্তু সংগঠিত হচ্ছে। সেই যুদ্ধ কখনো লাতিন আমেরিকা, সেই যুদ্ধ কখনো আফ্রিকা, সেই যুদ্ধ কখনো মধ্যপ্রাচ্য। এখন যারা রিসোর্ট আপনার হান্টিং করছেন, এই রিসোর্স হান্টারদের নেক্সট ডেস্টিনেশন বোধহয় সাউথ এশিয়া। এটা হচ্ছে প্রথম কথা। এখন যদি যুদ্ধ হয়, এগুলো করতে গিয়ে ওয়ার ইটসেলফ ইজ এ সায়েন্স, বাট দিস সায়েন্স ইজ এ সায়েন্স অফ ডিস্ট্রাকশন, এটা আমরা সবাই জানি। এবং এখান থেকে আমরা কেউই বের হতে পারবো না, শুধু সেটা বাংলাদেশ বলে না, সবার বেলায় একই কথা প্রযোজ্য, কিন্তু সকল রাষ্ট্রগুলোর বেলায়। কিন্তু আমাদের আশা ছিল যে আমাদের যারা রাষ্ট্রনায়ক কিংবা বিভিন্ন দেশে যারা রাষ্ট্রনায়ক রয়েছেন তারা নিশ্চয়ই বিখ্যাত বই সানজুর আর্ট অফ ওয়ার নিশ্চয়ই পড়েছেন, এবং সেখানে তিনি বলেছেন দ্য সুপ্রিম আর্ট অফ ওয়ার ইজ টু সাবডিউ দ্য এনিমি উইদাউট ফাইটিং। কাজেই আমার মনে হচ্ছে এখন সেটা কেউই আসলে স্মরণ করছেন না কিংবা সেটা কেউ মাথায় নিচ্ছেন না, এবং যার ফলে কিংস আর দ্য স্লেভস অফ দ্য হিস্ট্রি, বেসিক্যালি লিও তলস্তয়ের কথা, ওনারা সেই স্লেভ হতেই চাচ্ছেন। আজকে সেই পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হোক কিংবা ইন্ডিয়ার রাষ্ট্রপ্রধান হোক, সেটা যে দেশের বেলায় হোক না কেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের যে জায়গাটা আর কি, আমরা ছোট রাষ্ট্র হিসাবে কিংবা একদমই একটা ব্যাপক জনসংখ্যা নিয়ে আমাদের ন্যাচারাল রিসোর্সও রয়েছে, সেই সব জায়গায় আমাদের কিছু ইমিডিয়েট কিছু আপনার অ্যাকশন বলতে পারি আমরা, যে কাজগুলো আমাদের করা দরকার, যুদ্ধ হোক না হোক এগুলো আমাদের করা, সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে একটু জোরদার করা উচিত, এবং বাণিজ্যের একটা বিকল্প জায়গা, যে কথাটা বারবার উঠে আসছে আমাদের আলোচনায়, বিকল্প বাজার খোঁজা কিংবা বিকল্প একটা জায়গা আমাদের খোঁজা উচিত, এবং পাশাপাশি রাষ্ট্রীয় যে নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্তের যে নিরাপত্তা ব্যবস্থা, সেখানে আমার মনে হয় যারাই কাজ করবেন তাদেরকে শুধু সতর্ক না, যারাই কাজ করবেন তাদেরকে লজিস্টিক সাপোর্ট সহ আধুনিক যে প্রযুক্তি সারা পৃথিবীতে যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবস্থা করতে হবে। পাশাপাশি গণমাধ্যম এবং আমাদের যে সাইবার রয়েছে, যেখানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন রয়ে মানুষকে এক ধরনের পারপ্লেক্সের মধ্যে ফেলা হয়, মানুষকে এক ধরনের আমরা বিভ্রান্ত করা হয়, সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য রাষ্ট্রের কিন্তু আপনার বেশ বলবো যে ক্ষমতা বৃদ্ধি করা এবং সে করণীয় জায়গাগুলো অবশ্যই বিস্তৃত করা উচিত। অসংখ্য ধন্যবাদ। দিয়ালিস খান, সম্ভবত কিছু যোগ করবেন? ফাইনালি আমি ওই প্রসঙ্গটাতেই উনি যেটা কন্টিনিউ করছিলেন সেটা দিয়ে কনক্লুড করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমাদের প্রিপারেশন নেওয়া লাগবে আমাদের নিজেদের ইন্টারেস্টটাকে ফলো আপ করে, ঠিক আছে, এবং আমাদেরকে এটা দেখতে হবে যে চারপাশে যুদ্ধ ইউক্রেনে চলছে, ইভেন প্যালেস্টাইন যুদ্ধ চলছে, এখন যুদ্ধ কাছে চলে আসছে, এখন পাক ভারতের যুদ্ধ চলছে। আমাদের স্বার্থটাকে উদ্ধার করে
আমাদের স্ট্র্যাটেজি। রাহিদ ইজাজ ভাই, সম্ভবত আর কিছু যোগ করার আছে কিনা? আমার খুব একটা যোগ করা নাই, রিপিট হবে। এবং আমি সবার মতোই আবার রিপিট করতে চাই যে আমাদের ওই ন্যারেটিভটা ন্যাশনাল ইন্টারেস্ট ন্যারেটিভ, এবং সেই জায়গায় আমাদের একমত হতে হবে। রেজাউল করিম ভাই, আর কিছু যোগ করার আছে? আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট এবং আমাদের অবজেক্টিভ ঠিক করা এটা খুব জরুরি, স্পেসিফিক করতে হবে, কারণ আমরা এখন এলোমেলো অবস্থায় আছি। জি, প্রফেসর আব্বাসী। ভারতের সাথে যেহেতু আমাদের নেইবার, আর পাকিস্তান হচ্ছে যে আমাদের সাথে এককালে আমরা একসাথে ছিলাম 2 উইকস, তো এখন আমাদের সাথে জিওগ্রাফিক্যাল কন্টিনিউটি নেই, চায়নাও নেই। তো ভারতের সাথে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে প্যারিটি বেসিসে এখানে হচ্ছে নিজের সম্মান বজায় রেখে আমাদের একটা কনস্ট্রাকটিভ রিলেশনশিপ। আমরা একেবারে এক লাইন শুনতে চাই স্যার, এক লাইনে কিছু যোগ করবেন কিনা? আবার রিপিট হবে। জি হোক, বারবার ভালোর জন্য রিপিট ভালো। জি জি, ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল ইন্টারেস্টটা হলো জনগণের জন্য যেটা ভালো সেই কাজটা করতে হবে। প্রফেসর রানা। একদম শেষ কথা হচ্ছে যে আমি বার্টন রাসেলের একটা কথা আছে, সেটা হচ্ছে ওয়ার ডাজন্ট ডিটারমাইন হু ইজ রাইট, অনলি হু ইজ লেফট। জি, কাজেই আর সবচেয়ে বড় যে যুদ্ধের কাজ করেছেন সারা দুনিয়াব্যাপী নেপোলিয়ান, তিনি বলেছেন মূলত যুদ্ধ হচ্ছে একটি বর্বরদের ব্যবসা, আমরা এই ব্যবসাটা চাই না। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনার সম্মানিত আলোচক হিসেবে যারা উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং বরাবরের মতো যে বিষয়টি আমরা সবসময় অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, যে যেখান থেকে বসে এই অনুষ্ঠান দেখেছেন, আমাদের সম্মানিত আলোচকদের আলোচনা শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো গোলটেবিল অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।